ভাইজান নিলয় কেডা? আপা তার কথা ওদেরকে কেন কইতেছিল? কেস তুলবার লাইগা ওরা সময় দিছে, আপনারে ওরা খুঁজতেছে। কইছে আবিদ কেডা, ওকে আমাকে নামে কেস দিব। ভাইজান আপনি পালান, ওরা আইলে আপনারা মাইরা ফেলব। দূর পাগল, ওরা আমাকে কিছুই করতে পারবে না। নিলয় আমার বন্ধু তো, ওরা আসলে নিলয়কে ডাকবো। এখন দেখিস ওরা সবাই কাঁদতে কাঁদতে মাফ চাইবে। তোর আপা কেমন আছে? আপনি দেখা আসার পর আপা ভালো হয়ে গেছে, আমাকে লগে অনেক কথা কয়, আগে চুপ কইরা শুয়ে থাকতো। মিন্নুকে সাথে নিয়ে নিশির দিকে এগিয়ে যায় নিলয়। নিশি সেই রঙ্গন ফুলের গাছের নিচে বসে আছে। নিলয় অনেক কিছু ভাবছে, কিন্তু ওর ভাবনাটা বেশি দূরে যায় না। মিন্নু হুট করে কথা বলা যেন নিলয়কে আবারও ভাবনায় ফেলে দেয়। মিন্নু বলে, ভাইজান এখন কথা মাথাইতেছে না। কি? কইতাছি ভাবি কারে রাখুন, নিশিকে নাকি নেহাকে? আমার কিন্তু নেহাকেই বেশি ভাল লাগে। বয়সে বড় হইলেও ওর লোকে এখন চান্সে ড্যান্স করতাম। আর নিশিকে দেখলে মনে হয় হেঁটে জিলাপির মতো প্যাচ নিয়ে থাকে, শিয়ালের মতো চালাক চালাক দৃষ্টি ওর। তুমি কার লোকে লাইন মারো সত্যি কইরা কও, নাকি দুইটারেই বিয়ে করবা? নিলয় ওর কথা শুনে হাসবে নাকি গম্ভীর হবে সেটা ভাবার আগে মিন্নু নিলয়ের হাত ছেড়ে পালিয়ে যায়। নিলয় সত্যি হেসে দেয়। কি হচ্ছে সে নিজেই বুঝতে পারছে না, তার উপর সবকিছু গুলিয়ে যাচ্ছে। তারপর, এই নাও, এটা তোমার জন্য। নিলয় নিশির দিকে তাকায়। নিশি নিলয়ের দিকে একটি গোলাপ এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় মুচকি হেসে ফুলটা হাতে নিয়ে বলে, ফুল কেন? জানি না কেন, কিন্তু কেন জানি তোমার প্রতি আগ্রহটা বেড়ে চলেছে। নিলয়ের কথা শুনে বুঝেছিলাম। নিলয়ের কথা মানে? ও, তোমাকে তো বলাই হয়নি, কাল রাতে নিলয়ের সাথে আমার দেখা হয়েছিল, ওকে ধরতে আমি গিয়েছিলাম। মানে কি? আমি কিছু বুঝতে পারছি না। ওই ভয়ঙ্কর লোকটার সামনে তুমি গিয়েছিলে কিভাবে? নিশি কিছু বলতে চেয়েও থেমে যায়। সামনের দিকে তাকিয়ে থেকে কিছুটা একটা ভাবছে। ঘুরে নিলয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিলয়ের গুলি লাগা হাতের দিকে আরো সরে আসে নিশি। নিলয়ের কাঁধে মাথা রাখতে যাবে, তখনই নিলয় সরে যায়, কারণ নিলয় ব্যথা পাবে, আর সে ব্যথা পেলেই নিশি সব বুঝে যাবে। নিশি মুচকি হাসে, তারপর বলে, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আমিও তো করি। এখন বলো, নিলয়ের সাথে দেখা করে কি হলো? যতদূর জানি ওকে যারা দেখে তারা আর বেঁচে থাকে না, মানে প্রমাণ সে কোনোভাবেই রাখে না। তাহলে কিভাবে তুমি বেঁচে আছো? ধুর গাধা, ওকে তো আমি দেখিনি। একটু ঠিক করে গুছিয়ে বলবে কি হয়েছিল? নিশি বসা থেকে উঠে দাঁড়ায়, কয়েকবার পায়চারি করতে করতে ভাবে, আচ্ছা আবেগকে কি সবকিছু বলে ঠিক হবে? আরে ধুর, বললে কি হবে? ও তো সব জানে আমি কে, কাউকে তো সে বলেনি এতদিন। আর ছেলেটা তো খারাপ না, বলে দি। নিশি নিলয়ের পাশে এসে বসে, হাতের ওপর হাত দিয়ে রেখে বলে, আসলে আবির, কাল রাতে নিলয় একটা মিশনে যায়। মিশন? মানে তুমি কি করে জানো? আগে শোনো তো, সব বলছি, পাগল একটা। নিলয় হলো রকস্টার দ্য কিং, ওর মিশনের ব্যাপারে কেবল ওর আর কাছের লোকই জানে। আমি কি করে জানবো? তার মানে বলতে চাইছো তোমাকে মিশন জানানো হয়েছিল? ব্যাপারটা সেরকমই, ওর বন্ধু সাজিদ আমাকে জানে। সাজিদ? তোমার সাথে সাজিদের কি সম্পর্ক? কেন তোমাকে জানিয়েছিল? কি হয় তোমার? নিলয় ইচ্ছে করে সাজিদের কথা একটু উত্তেজিত হয়েই বলল, যেন নিশি ভাবে সাজিদকে সে নিশির আশেপাশে থাকাটা সহ্য করতে পারছে না। এদিকে নিশি আবির এমন উদ্গ্রীব দেখে অবাক হয়, মনে মনে একটুখানি হলো চিন্তায় পড়ে নিশি। নিশি ঝটপট উত্তর দেয়, আসলে আবির, তোমাকে আজ সবটাই বলবো। আমি আসলে শহরের বড় সিআইডি টিমের সিনিয়র অফিসার। অবশ্য অফিসার হয়েছে সাজিদের জন্য। ও আমাকে ভালোবাসে, আর যার জন্য ওর ভালোবাসাকে ব্যবহার করে আমি এত দূরে এসেছি। ওর থেকে প্রথমেই নিলয়ের ব্যাপারে জানি, ও নিলয়ের বন্ধু, ব্যাস এতটুকুই জানি। নিলয়কে আমি কখনো দেখিনি, সে দেখতে কেমন সেটা জানি না, কোথায় থাকে সেটাও জানি না। ওর কথাতে কয়েকদিন আগে ওর একটা মিশনে ক্যামেরা লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমি মিস করি। কাল সন্ধ্যে সাজিদের একটা মেসেজ আসে আমার ফোনে, লেখা ছিল, আমি নিলয়ের সাথে আছি, যদি ওকে ধরতে চাও আর দেশের নাম করা অফিসার হতে চাও তো লোকেশন ট্র্যাক করে চলে আসো। আমরা সেটা ট্র্যাক করি, রাকিবের বাংলায় নিলয়কে পাওয়া যায়। আমরা সব পুলিশ নিয়ে সেখানে অবস্থান করি, কেবল অপেক্ষা ছিলাম সাজিদের ইশারার। সে বেরিয়ে আমাদের জানায়, আর আমরা তখনই পজিশন মতো সেখানে চলে যাই। কিন্তু বুঝিনি নিলয়কে সহজ ভেবে আমরা কতটা ভুল করেছি, আর এটাও বুঝিনি সাজিদ এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল।
ও বুঝে গিয়েছে আমি তার ভালোবাসা ব্যবহার করছি, আর সে মাস্টার আর আমি প্রশাসনের লোক। একসময় এর উপরেও আমি প্রশাসনের ক্ষমতা প্রয়োগ করি। তাই হয়তো সে চেয়েছিল নীলয় যেন আমাকে মেরে ফেলে। আবার নীলয় যদি না মারতে পারে আমাকে, আর আমি তাকে ধরে ফেললাম, তাহলে ও রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। মানেটা হলো ও আমাকে দিয়ে নীলয়কে মারতে চায়, আবার নীলয়কে দিয়ে আমাকে মারতে চায়। অবশ্য এখানে নীলয়কে সে বেশি করে সরাতে চায়, কারণ নীলয় ওকে মেয়র থেকে সরে আসতে বলেছে। আর সাজিদ ভালো করেই জানে নীলয় যেটা চায় সেটা সে নিয়ে ছাড়ে, যা বলবে সেটাও করেই ছাড়বে, হোক সে নীলয়ের কাছে এলো কিংবা দূরে। ও ভয় সাজিদ আমাকে সেদিন কল দিয়ে বলে নীলয়কে ধরার ব্যাপারে, কিন্তু সত্যি আমি বুঝিনি নীলয় জেনে যাবে। আমরা ওর উপরে নজর রেখেছি, ও ঠিকই আমাদের পরিবারের উপর লগ লাগিয়ে দিল। সে চাইলে আমাদের ওখানেই মারতে পারতো। সাজিদ এটাই চেয়েছিল, হয় আমি মরি না হয় নীলয়, তারপর ওর রাস্তায় কেউ থাকবে না। কিন্তু নীলয় আমাকে মারেনি, আমি ওকে মারতে চাইনি, কিন্তু ভয় পেয়ে গুলি করে ফেলি আমি অন্ধকারে। ঠিক জানি না গুলিটা কার লেগেছিল, কেবল ওহ করে শব্দ শুনেছিলাম আর সে পালিয়ে গেল। আমি শিওর নীলয় পালানোর মতো কেউ না, কিন্তু বুঝতে পারছি না কেন সে আমাদের না মেরে সেখান থেকে চলে যায়। আমার ছোড়া গুলিটা কার লাগে? ওর লোকের নাকি ওর? সে এই শহরেই আছে, আমাকে তো যে কোনো সময় মারতে পারে, কিন্তু সেটাও সে করছে না। নিশার কথা শুনে নীলয় নিজেই অবাক হয়, কি বলবে ও বুঝে উঠতে পারছে না। সাজিদের কথা মনে পড়ে যায় ওর, কেমন যেন রাগে মুখের রং পাল্টাতে থাকে। সাজিদ সবাইকে ব্যবহার করছে, যতটুকু সবকিছু সহজভাবে হচ্ছিল। সাজিদকে সরানো কঠিন, আবার নিলয়ের কাছে সহজও। এতক্ষণে সব পরিষ্কার, সাজিদ মেয়ের থেকে সরতে চায় না, আবার এখন শফিক সাহেবও বলেছে মেয়ের হতে চাই না। কিন্তু সাজিদ বেইমানি করেছে। সাজিদ যদি সহজভাবে বুঝিয়ে বলতো তখনই তো ঠিক ছিল, কিন্তু সে সেটা করেনি। সে নিলয়কে সুযোগ পেলে মারতে চায়। তাহলে কি সবকিছু আবারও অগোছালো হয়ে যাচ্ছে? নিশির দিকে তাকিয়ে বলে, তোমার তো এখানে কেউ থাকে না, তাহলে তুমি তো নীলয়কে মারতে পারতে। ও তো তোমার পরিবারের কারোর উপর নজর রাখেনি, তাহলে? হ্যাঁ এটা ঠিক যে আমি এখানে একা থাকি, কিন্তু কাল একটা প্রবলেম হয়েছে। আমি নীলয়কে মারতে যেই আমি অবাক হই, সেখানে শিহাব, সোহেল আর আরিফের লাশ দেখি। ওদেরকে কে মারলো? ওরা কেন বা ওখানে ছিল? শিহাবের বাবা মোশাররফ আঙ্কেল শান্ত হতে পারছে না, বিষয়টা আসলে জটিলের দিকে যাচ্ছে। নীলয় হয়তো মেরেছে ওদের, নীলয়ের সাথে শত্রুতা করেছে তাই। আমার ধারণা কিন্তু সেটাই বলে। আর ওর বাবার ব্যাপারটা পরে ভাববে ওরা। এখন তুমি কথাটা না ঘুরিয়ে সত্যি করে বলো, নীলয়কে তো তুমি আগেই মারতে পারতে, কেন করনি? বা ধরতে পারতে, সেটাও তো করনি। আসলে আমি রাতে আসলে নীলয়ের লোকেরা তোমার উপর নজর রেখেছিল। এক মিনিট, ওরা কেন আমার উপর নজর রাখবে? আসলে কি হয়েছিল বলো আমাকে। ওকে ধরতে গিয়েছিল, কিন্তু নীলয় আমাকে বলে তোমার উপর ওর লোক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে নজর রেখেছে, দাঁড়িয়ে আছে। তো আমার উপর রাখলেই বাকি। গাধা তুমি, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমার কিছু যেন না হয় এই কারণে আমি নীলয়কে ছেড়ে দিয়েছি। আরে তুমি ছেড়েছো নাকি ও তোমাকে ছেড়েছে? ও তো কাউকে ছেড়ে দেয় না, সে সবকিছু শেষ দেখে ছাড়ে। ওই তুমি এত জানো কি করে শুনি? না মানে তোমার থেকে শুনে ওর প্রতি ধারণা হইলো একটু আর কি। এখন দেখো আমি গেলাম। ওই আমাকে তুমি ভালোবাসো না? আমি কিন্তু সাজিদের থেকেও খারাপ। নিলয় আর দাঁড়ায় না, রহস্যময় এক হাসি দিয়ে তো সেখান থেকে চলে যায়। নিশি কেবল ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ক্যাম্পাস থেকে বের হতেই কয়েকটা গাড়ি আবিরের সামনে আসে। আবির দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে কয়েকজন লোক নিলয়ের দিকে এগিয়ে এসে বলে, তুমি কি আবির? নিলয় কিছুটা ভ্রু কুচকে তাকায়। আবির নাম ধরে যেহেতু ডেকেছে সেহেতু ওরা আবিরকে চেনে না, আবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওদের মধ্যে একদম ছেলে বলে, স্যার তোমাকে ডেকেছে, চলো। নিলয় কালো একটি গাড়ির সামনে এসে দাঁড়ায়। চারজন লোক ভিতরে বসে আছে। নিলয় এসে দাঁড়াতে একজন লোক বলে, দেখতে তো হাবা গাবা মনে হয়। শিহাব, সোহেল আর আরিফ তোমার বন্ধু হয়। নিলয় সবার দিকে তাকায়, ভালো করে দেখে ওদেরকে, আবারও দাঁড়িয়ে হ্যাঁ বলে ও। আমি শিহাবের বাবা। নিশিত থেকে শুনেছি ও লাশ তোমার সাথেই দেখা করতে বের হয়। তুমি ওকে শেষবার কোথায় দেখেছিলে? ও হ্যাঁ আঙ্কেল, শিয়াবের সাথে রাস্তায় দেখা হয়েছিল। ও বলেছিল রাকিব নাকি এর জন্য এক ভাইয়ের সাথে দেখা করতে যাবে। আমার পড়ার চাপ থাকায় আমি যেতে পারিনি। ওর সাথে সোহেল আর আরিফ যায়। কিন্তু কেন আঙ্কেল? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলে নেব।
তুমি কি মিন্নুর বোনকে চেনো? রেনু? যে চিনে। এই যে হাসান বসে আছে আমার পাশে, ওর ছেলে আর বন্ধুরা মিলে মেয়েটার সাথে একটু মজা করেছে। তুমি নাকি বাদী হয়ে কেস করে এসেছো। তুমি শিহাবের বন্ধু বলে ভালোভাবে বলছি, কেসটা তুলে নাও, না হলে ভালো হবে না তোমার জন্য। ভাই, এটা কোনো ব্যাপার না, আগে আমাদের ছেলেদের খুঁজে বের করতে হবে। চলো সাজিদের কাছে যাই, দেখি সে কি করতে পারে। আমার সোহেলের যদি কিছু হয় পুরো শহর চালিয়ে দেব। ঠিক আছে, চলো যাই। ওরা গাড়ি নিয়ে চলে যায় নীলায়। মুচকি হাসল, মাইন্ড গেমের দাবার গুটি এবার ঠিক মতো জায়গা মতো বসেছে। মাইন্ড গেম তো এবার শুরু সাজিদের সাথে। নীলার পকেটে হাত গুজে বাড়ি থেকে ফিরবে, ঠিক সেই সময় মিন্নু এসে হাজির। মিন্নুর দিকে হাসি হাসি মুখে তাকাতেই মিন্নু বলে, ভাইজান, আপনারে কইছিলাম কেসটা তুইলা নিতে। ওরা অনেক খারাপ লোক, তোমারে অনেক মারবে। দূর পাগল, ওদের থেকে আমি অনেক খারাপ। ওরা মারলে আমি কি বসে থাকবো নাকি? আপনারে দেখা তো মনে হয় না যে জীবনে মারামারি করছেন। আপনি ওদের কি করবেন? আপনি কি তো দেখতে মনে হয় মেয়েদের লগে খালি টানকে মারতে আইছেন। তুই মার খাবি? ওই সকাল থেকে কিছু খাইছিস? না ভাইজান, কে রান্না করব? তাহলে চল কিছু খাবি। কোথায় নিয়ে যাবা? নেহা ভাবিদের বাড়িতে নাকি? নেহা ভাবি কিন্তু অনেক ভালো। আমি যেদিন প্রথমে এখানে বাদাম বিক্রি করতে আসি, অনেক ছেলেরা আমারে টাকা না দিয়ে বাদাম খাইতো, আমারে আবার মারতো। নেহা ভাবি ওদের সবাইকে বকেছিল, আমাকে বিক্রি করতে সাহায্য করেছিল। বুঝছি, চল। তুমি কিন্তু কেসটা তুলে নাও, ওরা তোমারে সত্যি অনেক মারবে। তুমি অনেক ভালো, আপনাকে তুমি করে বইলা ফেলছে। এটাই ঠিক আছে। আর শোন, তুই কে বাসায় যাবে, আমি থানায় যাব। কেন ওদেরকে এখনো ধরেনি? মিন্নু আর নিলয় রেস্টুরেন্টের দিকে যাচ্ছে, ওদের পিছনে আরো একজন যাচ্ছে। মিন্নু আর চোখে ঘুরে তাকিয়ে দেখে নেহা আসছে। নেহা ইশারায় নিলয়কে কিছু বলতে মানা করে। তারপর নিলয় মিন্নুকে নিয়ে বসতেই নেহা ওর পাশে এসে বসে। নেহাকে দেখে নিলয় অবাক হয়। নেহা বলে, নিলয়, তোমাকে কিছু কথা বলার আছে। আমি তোমাকে অনেক আগে থেকে জানি। মানে? নিলয় অবাক হয়, ভ্রু কুচকে তাকায় নেহার দিকে। মিন্নু অবাক হয়, কারণ আবেগকে নিলয় বলে ডাকছে নেহা। মিন্নু একবার নিলয়ের দিকে তাকায়, আরেকবার নেহার দিকে তাকায়। নেহা খাবারের অর্ডার দিয়ে বলে, বাবার ডায়েরিতে তোমার ব্যাপারে পড়েছি। আমি কে, তুমি কে, সবই বাবার ডায়েরিতে লেখা আছে। তুমি যে নিলয় তা প্রথম থেকে জানতাম। অবাক হচ্ছ? মানে তুমি প্রথম থেকে জেনেও আমার সাথে এমন করতে? করতাম। দেখতাম তুমি মানুষটা আসলে কেমন। তোমাকে প্রথম যেদিন দেখি সেই দিন তোমার প্রতি সত্যি বলতে কোনো ভালো লাগে আসেনি, কিন্তু দিন দিন তোমার প্রতি কেমন যেন একটা অন্যরকম অনুভূতি নিজের মধ্যে খেয়াল করেছি। আরো একটা ব্যাপার আছে যেটা তুমি জানলে অবাক হবে। কি সেটা? খাবার চলে আসে। মিন্নু ভ্রু কুচকে একবার ওদের দিকে তাকাচ্ছে, আরেকবার খাবার খাচ্ছে। নেহা খাবারের চামচ নিয়ে বসে আছে, আর নিলয় খাবার মতো নেহার দিকে তাকিয়ে আছে। নেহা বলে, তোমার মাকে দেখতে চাও? মানে? বাবার ডায়েরিতে আমার আসল মায়ের ঠিকানা আছে। ডায়েরিতে পড়েছি বাবা গোপনে ওনাদের খবর রেখেছিল। আমার বাবাকে তুমি চেনো না, তোমার থেকে বড় মাইন্ড গেমার, মানুষকে খুব তাড়াতাড়ি বসে আনতে পারে, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। সত্যি বলছি, যদি আসল বাবা মার কাছে থাকতাম তাহলে কখনো এত ভালোবাসা বা আদর পেতাম না যতটা আমার বাবা আমাকে দিয়েছে। তবে উনি যা বলেছে তোমাকে সবটাই সত্যি। তুমি তো ওনাকে চেনো, উনি কিন্তু ওনার উপরে কেউ থাকুক সেটা চায় না। তবে তোমাকে তিনি একটা কথা ঠিকই বলেছে, মাস্তানি ছেড়ে দাও। জানি ছাড়তে গেলে অনেক কঠিন কিছুর সম্মুখীন তোমার হতে হবে, তবে আমি তোমার পাশে আছি। নিলয় কি বলবে, খুঁজে পাচ্ছে না। শফিক সাহেবের মুখটা মনে পড়ে যায়। না, তিনি এরকম লোক হতে পারেন না। আমার দেখা একজন ভালো লোক তিনি। যদিও আমাকে তার কাজে ব্যবহার করার জন্য আমাকে রকস্টার বানিয়েছে, কিন্তু এ অবধি ওনার তেমন কোনো কাজে আমাকে ডাকেনি। আবার নেহা তো শফিক সাহেবকে ভালো করে চেনে। কে ঠিক, নেহা নাকি শফিক সাহেব? আবার রহস্যটা বড় হয়ে যাচ্ছে। এক এক করে সবকিছু আমাকে শেষ করতে হবে ঠান্ডা মাথায়। মনে রাখতে হবে, রকস্টার জগতে কখনো কেউ কারো কাছের হতে পারে না, কারণ বড় অবস্থানে সবাই যেতে চায়। আর রকস্টার মানে সব কিছুই তো তার কাছে বন্দি। এখানে কেউ কারো আপন হয় না।
নিলয় খাবারের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। নেহা ওর হাতে হাত রাখে। নিলয় ঘুরে তাকায় নেহার দিকে। নেহার দৃষ্টি অন্য দিনের থেকে আজ অনেক বিশাল আলাদা লাগাচ্ছে। কেমন যেন ওর দৃষ্টি বলছে ভরসা করাই যায়। নিলয় কিছু বলতে যাবে তার আগে নেহা বলে, কখনো মেয়ে রকস্টার দেখেছো? মানে? তুমি রকস্টার হলো, আমিও তোমার সাথে থেকে রকস্টার হব। রকস্টারে এক পয়েন্ট গেম খেলাতে যদি মরে যায় তবে একসাথে না হয় মরবো, আর যদি বাঁচি তবে দুজনে সব শত্রুকে একসাথে শেষ করে না হয় বাঁচবো। নিলয় আরো কিছু সময় ভাবতে থাকে নেহাকে নিয়ে। মিন্নুর দিকে তাকিয়ে বলে, তুই বাসায় চলে যা, এই নে টাকা, খাবার কিনে নিয়ে যাস তোর আবার জন্য। নেহা আমাকে তোমার আসল মায়ের কাছে নিয়ে যাবে। অনেক কিছু বোঝাপড়া আছে আমার, আজ রাতে হয়তো অনেক কিছু করতে পারে। মাইন্ড গেম শেষ করতে হবে। চলো। নেহা আর নিলয় রেস্টুরেন্ট থেকে বের হয়। রেস্টুরেন্টের বাইরে আসতেই নেহা বলে, দাঁড়াও, ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে আসুক। কোনো দরকার নেই, 2 মিনিটেই গাড়ি চলে আসবে। নিলয় পকেট থেকে ফোন হাতে নিয়ে কাকে যেন ফোন করে। ঠিক মতো তার 2 মিনিটের বাদেই একটি ছেলে বাইক নিয়ে হাজির। নিলয়ের সামনে এসে দাঁড়িয়ে বলে, ভাইয়া বাইক। তুমি শাওন না? নেহা অবাক হয়ে তাকায় শাওনের দিকে। নেহা জানতই না শাওন নিলয়ের লোক। শাওন মুচকি হাসে, কোনো কথা না বলে সে চলে যায়। নিলয় নেহাকে নিয়ে বাইক স্টার্ট দেয়। ঢাকা থেকে অনেক দূর নিলয়ের পরিচিত জায়গা। সে ছোট্ট বিল, যার সব দিক পানিতে ভরে আছে। বিলের এক পাশে সারি ধরে সাদা রাজহাঁসের দল প্যাক প্যাক করে ডেকে চলেছে। তার কিছুটা দূরে কাদা খোঁচা পাখির দল পানিতে মুখ ডুবিয়ে কাদা তুলতে ব্যস্ত। বিলের এক প্রান্তে ছোট উঁচু ঢিবি, সে ঢিবিতে কলা বাগান লাগানো। শরতের প্রকৃতিতে ছোট জায়গাতে কাশফুলের সমারোহ যেন মন কেড়ে নেয়। কলা বাগানের পাশে বকের দলেরা উঠছে, বসছে। নেহা নিলয়ের দিকে বড় বড় চোখে তাকায়। কি ব্যাপার, তুমি এখানে কেন নামলে? ঢাকা শহরের বাইরে এটাই আমার প্রিয় জায়গা। তোমার বাবার সাথে অনেকবার এখানে এসেছি, মাঝে মাঝে একাও চলে আসি এখানে। কলা বাগানের বিপরীতে পাশে বাঁধের ওপরে ছোট ছোট সারিবদ্ধ মেহগনি গাছ। গাছের ডালে নানা রঙের পাখিরা একদম চিকন ডালে বসে দোল খাচ্ছে। নিলয় বিলের একদম কিনারায় এসে দাঁড়ায়। বিলটা বেশি বড় না, আবার ছোটও না। বিলের মাঝখান দিয়ে মেন সড়ক চলে গেছে ঢাকার অদূরে। নিলয় পা থেকে কনভার্স খুলে দেয়, পিস্তলটা বাইকের কোলে রেখে বিলের পানিতে নামে। নেহা বোকার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে, মনে মনে বলছে, এই ছেলে কি আসলে রকস্টার? রকস্টারে কি এমন বাচ্চাদের মতো আচরণ করে? রকস্টার তো কত ভয়ঙ্কর হয়। নাম ছেলেটা ভয়ঙ্কর আছে, তবে তা জায়গায় মাফিক, তবে রোমান্টিকও বটে। ওকে ঠিকই আমি শত্রুদের কাছে বাঁচিয়ে রকস্টার দুনিয়া থেকে সরিয়ে আনবই। আমার করে নিব ওকে। নিলয় পানির মধ্যে পায়চারি করছে। নেহা দেখে হাসছে। নেহা চিৎকার করে বলে, আমিও বুঝবো তোমার সাথে। নিলয় কিছুটা সরে চোখে তাকায় ওর দিকে। নিলয় ভালো লাগাতে কেউ কখনো ভাগ বসায়নি। অবশ্য নিলয় চাইতো কেউ তার পাশে থাকুক, কিন্তু কে থাকবে তার এই ছন্ন ছাড়া জীবনে। কিন্তু কেন জানি মনে হচ্ছে সে পেয়েছে তার সেই কাঙ্ক্ষিত সঙ্গী। রকস্টারের জীবনে রঙিন কোনো স্বপ্নের আগমন নিলয় যেন মানতে পারছে না। নেহার থেকে চোখ সরিয়ে বাইকে থাকা অদেখা পিস্তলটার দিকে তাকায়। কেমন যেন বিভীষিকাময় মুহূর্তগুলো আবারও মনে পড়ে গেল ওর। মনে পড়ে রাহাত, অর্ক, সৌরভ, রাকিব, রেনুর সাথে যারা খারাপ করেছিল তাদের, সাজিদ এবং শফিক সাহেবকে। নিলয় অবাক হয়, শফিক সাহেবের কথা কেন মনে পড়ে গেল ওর। বুকটা ছেদ করে ওঠে। এই ছেলে কি ভাবছো? এখন আসো, আমার হাত ধরো। দুজনে অল্প পানিতে কিছু সময় হাঁটবো, আসো। নেহার ঝাড়ি শুনে নিলয় থতমত খেয়ে ওদিকে তাকায়। কখন যে নেহা খালি পায়ে পায়জামা উঁচু করে পানিতে নেমে পড়েছে নিলয় খেয়াল করেনি। নেহার ফর্সা পায়ে অনেকটাই নিলয়ের চোখে এসে পড়ে। এই প্রথম কোনো মেয়ের খুব কাছে এসেছে নিলয়। বুকটা আবারও কেঁপে ওঠে, কেমন যেন ভয় পেতে থাকে ও। নেহা নিলয়ের হাত ধরে। নিলয় একদম চুপসে যায়, নিজে নিজের ওপর অবাক হচ্ছে। সে নিজেই মনে মনে বলছে, আমি কি আসলে রকস্টার? এত ভয় পাচ্ছি কেন? এত নার্ভাস কেন মনে হচ্ছে নিজেকে?
নিলয় কিছু বলতে যাবে তার আগে নিহা নিলয়ের হাত ধরে আরেকটু দূরে সরে যায়। বক আর রং বেরঙের পাখিদের দিকে তাকিয়ে নেহা বলে, তোমার আখিপাতে দৃষ্টিগোচর হব, মিশে যাব দূর বহুদূর, বৃষ্টি বিলাসের সাথে করব যোচনা বিলাস, মনের সরোবরে ভাসবো অনেক দূর। তুমি আছো হৃদয় মন্দিরে, আমি স্বপ্ন হব, হন্য হব ভালোবাসার সম্মধরে। নিলয় নেহার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। শক্ত করে ধরে আছে নেহা। নিলয় বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা এখন চোখ বন্ধ করে কবিতা আবৃত্তি করছে। এরকম মুহূর্ত নিলয়ের কখনো আসেনি। তার বদলে এসেছে রক্তের ছন্দ, দ্বন্দ্বে আটকে থাকা শিহরিত খুনের নেশা। কেমন যেন ব্যাকুল করা মুহূর্ত নিলয় উপভোগ করছে। ফিরে ফিরে বাতাস, সকালের রোদ্দুর যেন নেহার মুখে এসে পড়েছে। রাজহাঁসের ডাক, কাদা খোঁচাদের কাদার ঘ্রাণ, বাতাসে কলা পাতার উচ্ছ্বাসিত গান, বকেটের উড়ে চলার শব্দ, পাখিদের কলকাকলি আর সাথে তনায়তন নৃত্য নেহার মুখশ্রী। নিলয়কে রকস্টার জগৎ থেকে যেন বের করে এনেছে। নেহাকে ডাকতে যাবে তখনই নিলয় খেয়াল করে রাস্তার উপরে কিছুটা দূরে 4 জন ছেলে দাঁড়িয়ে আছে। মুখগুলো অচেনা নিলয়ের। নিলয় তাকানো দেখেই তারা সবাই দৌড়ে গাড়িতে যেয়ে বসে। নিলয় অবাক হয়। কেন ওরা এভাবে পালাতে গেল? তার মানে কি আমাদের ফলো করছে তারা? কি হতে পারে? ফলোই বা কেন করছে? আমার পেছনে তাহলে কি অনেক আগে থেকে এসেছিল? কারা হবে? সাজিদের লোক, নাকি মুশাররফের লোক, নাকি শফিক সাহেবের লোক? নীলার মাথাটা যেন গরম হতে থাকে। ভিতরে থাকা রকস্টারের সেই শেড যেন জেগে উঠতে থাকে। ভয়ঙ্কর সেই রূপ, যেটা শেষ ভালোবাসা নয়, রক্তের স্রোত। নীলার হাত ছাড়াতে যাবে কিন্তু নেহা হাত ছাড়ছে না। লোকগুলো নীলার এমন আচরণ বেশ ভালো করে খেয়াল করে গাড়ি চালিয়ে চলে যায়। নীলার সন্দেহটাই ঠিক, তাদেরকে ফলো করছিল তারা। কিন্তু কেন? নেহা আছে তাই, নাকি আবিরকে মারতে চায়? দেখো না নিলয়, পাখিদের দিকে তাকিয়ে, ওই যে উঁচু ডালে দুটো পাখি বসে আছে একসাথে, ওরা কারা জানো? কারা? নিজেকে একটু স্বাভাবিক করে বলে নিলয়। আমি আর তুমি। দেখো না, ওদের থাকার জায়গায় কিন্তু ঠিকভাবে নেই, তবুও তারা একসাথে বসে কতটা আপন মনে সামনে তাকিয়ে আছে। জানো মেয়েটা ছেলেটাকে কি বলছে? কি বলছে? বলছে তোমার পাশে আমি সারা জীবন থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাবো না। তুমি দূর থেকে বুঝে যাচ্ছ কোনটা ছেলে আর কোনটা মেয়ে? আই, তুমি এত আনরোমান্টিক কেন? উফ, তুমি তো রক স্টার, তোমার কি আর কল্পনা করতে ভালো লাগে? হয়েছে হয়েছে, রাগ দেখে লাভ নেই। এখন চলো আমরা যাই। আর কত দূর? নেহা আর নিলয় আবার চলতে শুরু করে। নিলয়ের জুতোর ভেতর লাগানো আছে পিস্তল, যা ও সব সময় রেখে দেয়। বাইকের পিছনে নেহা বসে আছে। এতক্ষণ ভালোই ছিল, কিন্তু বিলে একসাথে ভেজার পর নেহা যেন আরো নিলয়ের কাছে চলে আসে। নিলয় যেন আবার অন্যরকম হয়ে যাচ্ছে। তবে নিলয় নেহাকে নিয়ে নয়, ভাবছে আপকামিং শত্রুদের নিয়ে। সত্যি রকস্টার হয় রাস্তাটা সহজ হলেও সেই রাস্তা থেকে পুনরায় বের হয়ে আসার রাস্তাটা বেশ দুর্গম। এই যে এই বাড়িটা। নিলয় জোরে ব্রেক কষে। নেহা নিজেকে আর ধরে রাখতে পারে না, সোজা নিলয়ের ওপর ঝুঁকে এসে পড়ে। নিলয় কিছু বলার আগে নেহা বলে, কি ব্যাপার রকস্টার, খুব তো শয়তানি শিখেছেন। ওই একদম না, আমি আসলে, আচ্ছা বাদ দাও। এই বাড়িটা? বাট শর্ত একটা, বাবা যেন এসব না জানে। নিলয় বাইক থেকে নামে। কয়েকটা বাচ্চা দৌড়ে আসে ওদের কাছে। হয়তো গাড়ির শব্দ শুনে গাড়িটা দেখতে এসেছে। নিলয় বাড়ির চারপাশে তাকায়। সুপুরি গাছের পাতা দিয়ে বেড়া বা পাঁচিল করা ছোট্ট একটি প্রবেশ জায়গা, সেটাও বাঁশ আর কঞ্চি দিয়ে তৈরি। নিলয় নেহার হাত ধরে ভিতরে প্রবেশ করে। সামনে 2 রুম বিশিষ্ট একটি ছোট টিনের ঘর। 2 জন মহিলা বসে আছেন। একজন রান্না করছে, অন্যজন তরকারি বেছে দিচ্ছে। পুরো বাড়িতে 2 জন মহিলা আর বাচ্চাদের আনাগোনা ছাড়া তেমন কাউকে চোখে পড়ছে না। নিলয় সব দিকে তাকিয়ে খুঁজছে কোনো পুরুষ আছে কিনা। যদি থাকে তবে তা হয়তো নেহার বাবাই হবে, আসল বাবা, যিনি কিনা নেহাকে ফেলে দিতে চেয়েছিল। নিলয় তাকে মেরে ফেলতেই যেন মরিয়া হয়ে আছে। লোকটার প্রতি অজস্র ঘৃণা আর রাগ জমে আছে ওর। নিলয়দের দিকে মহিলা 2 জন তাকায়, সাথে সাথে মাথায় কাপড় দিয়ে বলে, আপনারা কারা, এখানে কি করছেন? নেহা নিলয়ের পিছন থেকে সরে আসে। নিলয়ের পাশে দাঁড়িয়ে এসে বলে, মিমকি? ময়লা চিটচিটে ধূসর রঙের তরকারি বেছে দেওয়া মহিলা বলে ওঠে, আমি মিম। কেন? নেহা ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকটা সময়।
নেহা দু কথা শোনানোর জন্য প্রস্তুত হতে নিলয় বলে, আর উনিকে আমি সাজিতা, ও আমার মামাতো বোন। মানে আপনি প্রথম বাচ্চা ফেলে দিয়েছেন না রাস্তায় আপনার ভালোবাসার মানুষের কথা শুনে? তারপর আপনার বোন মিম সেও বাচ্চা ফেলে দিতে চেয়েছিল, কিন্তু একজন লোক এসে বাচ্চা নিয়ে যায়। মাহিম ছিল আপনার ভালোবাসার মানুষের নাম। মহিলা দুজন চোখ বড় বড় করে তাকায় ওদের দিকে। নিলয় শীত দ্বারা যেন সঞ্চারিত হতে থাকে, লোমগুলো দাঁড়িয়ে যায় রাগে। পা উঁচু করে পিস্তল হাতে নেওয়ার প্রস্তুতি নিতেই নেহা ইশারায় কোনো রকমে নিলয়কে থামিয়ে দেয়। মহিলা দুজন তখনও ওদের দিকে বড় বড় চোখ করে চেয়ে আছে, হয়তো ভাবছে এরা এত কিছু কি করে জানে, এরা কারা। আর এদিকে নিলয় সাজিদার দিকে অপলক হয়ে চেয়ে আছে। হুট করে রাত চলে যাচ্ছে, আবার বাড়ছে। অশান্ত অস্থির হয়ে যাচ্ছে নিলয়ের হৃদয়। পাশে নেহা কখন যে কান্না করে দিয়েছে টেরি পায়নি। তোমরা কারা? সাজিদা বেগম কথাটি বলে ওঠে। নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। নেহা বলে, আমরা আপনাদেরই সন্তান। দুজনে অবাক হয়ে বলে, মানে? জি, আমি নেহা, ও নিলয়, আপনার ছেলে। আর আপনাদের দুজনের ভুলের জন্য আমরা অন্যের কাছ থেকে বড় হয়েছি। দুজন মহিলা এগিয়ে আসে ওদের দিকে। ওনাদের চোখে মুখে কাতরতার প্রকাশ, ভালোবাসার মায়া জালে যেন দুজন মহিলার চোখ ছেয়ে গেছে জলে। আমাদের মাফ করে দাও তোমরা, আমাদের জন্য তোমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে। কেন করেছিলেন এমন? আমাদের দোষটা কোথায়? আমরা কি করেছিলাম? আমাদেরকে একদমই স্পর্শ করবেন না। নিলয় গম্ভীর হয়ে কথাগুলো বলে। দুজন মহিলা থেমে যায়, কেমন যেন লজ্জায় মাথা নিচু করে নেয়। নিলয়ের চোখে পানি নেই, একরাশ রাগ জমা হয়ে যেন লাল রঙে ধারণ করেছে। তোমাদের কোনো দোষ নেই, দোষটা আমাদের। কিন্তু একটা কথা তোমরা নিশ্চয়ই জানো, মায়ের কোনো জাতির ধরন হয় না, কোনো পার্থক্য নেই, মা তো মা হয়। সন্তান যেমনই হয় না কেন মায়ের কাছে সে নির্দোষ। কিন্তু কোনো মা যদি দোষ করে সন্তান তা মেনে নিতে পারে না। কথাটা নিশ্চয়ই জানো, মা যদি খারাপও হয় তবুও সে মা হয়। নিলয় আর নেহা কোনো কথা বলছে না। অনেক কিছু বলার ছিল, কিন্তু সবকিছু যেন মাথা থেকে হারিয়ে গেছে। কাতর দৃষ্টিতে নিলয় ওনার দিকে তাকিয়ে চলে আসতে যাবে, তখন সাজিদা বলে, বাবা নিলয়, জানতে চাইবে না আমরা কেমন আছি? তোমার কাছে জানতে চাইছি না তুমি কেমন আছো, কিভাবে আমাদের পেলে। কারণ মায়ের মন ঠিকই বলছে তুমি ভালো নেই। আচ্ছা, নিজে খেয়াল রেখো, ভালো থেকো। আর দয়া করে এখানে কখনো আর আসবে না, কারণ আমরা সভ্য সমাজে নিজেদের মানিয়ে নিতে পারিনি। আমরা দুজন ছিলাম রাতের পরী। এই যে বাচ্চারা এখানে আছে, এদের ঠিক বাবাকে এরা নিজেরাই জানে না। অন্য বাচ্চাদের নিয়ে আমরা এখানে থাকি। টাকাগুলো আসে শফিক সাহেবের থেকে। উনি বলেছে আমরা নাকি তার একদিন কাজে আসতে পারি, সেই কারণেই আমাদের রেখে দিয়েছেন। তবে তিনি বলেছিলেন আমাদের ঠিকানা কেউ জানবে না। কিন্তু সন্তানের থেকে মা যতই খারাপ হোক না কেন, আলাদা কি সত্যি করা যায়? আর যারা সত্য আলাদা হয়, যেমন বৃদ্ধাশ্রম বা বৌমা আসার পর সংসার আলাদা করে নেয়, তারা আদেও সন্তান কিনা কে জানে? তারা হতে পারে পশু। ভালো থেকো নিলয়, তোমার জন্য দোয়া থাকবে আমার সব সময়। নিলয় ঘুরে দাঁড়ায়, মায়ের দিকে নরম দৃষ্টিতে তাকায় নিলয়। মা ওর দিকে চেয়ে আছে। নিলয় স্পষ্ট তাকিয়ে আছে মায়ের দিকে। মায়ের চোখে পানি ছলছল করছে, এক মায়া দৃষ্টি। সেই দৃষ্টিতে কোনো অভিযোগ নেই, আছে কেবল অজস্র মায়া, আশীর্বাদের দৃষ্টি। নেহা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনেই চুপ হয়ে তাকিয়ে আছে। নিলয় কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। নেহাও নিলয়ের সাথে চলে আসে। বাইক স্টার্ট দিয়ে নিলয় নেহাকে নিয়ে চলে আসে। সেই বিলের ধারে এসে বাইক থামায়। দুপুরের কড়া রোদ বিলের পানিকে আরো উজ্জ্বল করে দিয়েছে। বাইক থেকে নেমে নিলয় রোদের মধ্যে বিলের দিকে তাকিয়ে থাকে। কখন যে সে কান্না করে দিয়েছে টের পায়নি। নেহা এসে ওর হাত ধরে। নেহা স্পষ্ট দেখেছে নিলয় কাঁদছে। কাঁদছো কেন তুমি? তোমার তো কাঁদার কথা না, তুমি না রকস্টার। মায়ের কাছে ছেলে রকস্টার হতে পারে না। কেন কাছে আমি নিজেই জানি না। এসেছিলাম আজ বোঝাপড়াটা একেবারে ঠিক করে নিতে। ক্ষুদে জমানো কষ্ট, রাগ, অভিমান জমা ছিল মনের একদম গভীরে। বুঝতে পারছে না মায়ের উপর সন্তানের অভিমান আসলে কেমনে হয়, অনেক বেশি। চেয়েছিলাম সব ধ্বংস করতে, কিন্তু কি হলো?
মহিলাটার মুখের দিকে তাকিয়ে সবকিছু যেন পাল্টে গেল আমার। সবকিছু যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। পালিয়ে এসেছি আজ আমি প্রথমবার। প্রথম এই রকস্টার পালিয়ে এসেছে, চোখের পানি দেখতে দেবে না কাউকে। ধুর পাগল, এটা পালানো বলে না, এটা ভালোবাসা। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, বাবা কেন এনাদের ব্যবহার করবে? কি করবে উনি? তোমার বাবা একজন রিয়েল মাইন্ড গেমার। এক পা ফেলার আগে 5 পা আগে ফেললে কি হবে সেটা ভেবেই উনি এগিয়ে যায়। আমার খুব ভালো লাগে এমন ধীরগতি সম্পন্ন বুদ্ধিমান খেলোয়াড়ের সাথে মাইন্ড গেম খেলতে। ওরা আর সেখানে থাকে না, বাড়ি থেকে চলে আসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। শফিক সাহেব নিলয় রুমে এসে বসে। নিলয় ওনার দিকে তাকিয়ে মুচকি হাসে। শফিক সাহেব গম্ভীর তাকিয়ে আছে ওনার দিকে। নিলয়, আমি শহরের মেয়র হতে চাই। হুম, ক্ষমতা আমার করে নিতে চাই, কোনো প্রতিদ্বন্দ্বী চাই না। আমি চাই না আমার উপরে কেউ কথা বলুক। কেউ বলবে না। না নিলয়, বলবে, একজন আছে, সে বলবে। সে পারে অনেক কিছুই করতে, কাউকে ভয় পায় না। সে সাহসী, সে একাই যথেষ্ট, সে একা চলতেই ভালোবাসে। কে সে? সময় হলে বুঝবে। আমি চাই না সে থাকুক, মানে হলো আমি চাই না সে দুনিয়াতে বেঁচে থাকুক। শফিক সাহেব রহস্যময় এক হাসি দিয়ে চলে যায়। নিলয় জানালার কাছে এসে দাঁড়ায়। ওনার বলা সেদিনের কথাগুলো আজ অনেক বেশি ভাবাচ্ছে। তিনি বলেছিলেন, কখনো মানুষ চিনতে যেও না, মানুষকে স্বয়ং উপরওয়ালা ছাড়া চিনতে পারে না। মানুষের মধ্যে অনেক দিক থাকে, তবে মানুষের সাথে শয়তানের একটা সম্পর্ক আছে। যারা সেই শয়তানের সম্পর্কটাকে ভেঙে চুড়ে তছনছ করতে পারে সেই মহাপুরুষ, আর যে পারে না সে নিকৃষ্ট মানব। সমাজে মানুষ চিনতে গেলে নিকৃষ্ট মানুষ প্রথমে পাওয়া না গেলেও সময়ের গতিতে ঠিকই চেনা যায়। তাই মানুষকে চিনতে কোনো প্রকার তাড়াহুড়ো না করা ঠিক না। সময় নামক গতিবিধি বস্তু ঠিকই মানুষকে চিনিয়ে দেবে। নিলয় ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে অজানা নাম্বার। নিলয় রিসিভ করে। হ্যাঁ নিলয়, আমি রেনু বলছি। ওরা ওরা মিন্নুকে ধরে নিয়ে গেছে। শাহিন এসে আপনার কথা জানতে চাইছিল, আবিরকে। ওরা জেনে গেছে মিন্নু আবিরের সাথেই থাকে, তাই কেস না তুলে নেওয়াতে ওদের সমস্যা হচ্ছে। আপনাকে চাই, এই কারণে মিন্নুকে তুলে নিয়ে গেছে। হসপিটালে ডাক্তার আপার থেকে ফোন নিয়ে কল দিয়েছি, আপনি ওকে বাঁচান, জানুয়ারি আমার ভাইকে মেরে ফেলবে। নিলয় ফোন কেটে দেয়। গা থেকে শার্ট খুলে সাদা রঙের গেঞ্জি পরে ও। গেঞ্জির সামনে ভৌতিক মাস্ক সহ একটা ভূতের ছবি আঁকানো। কালো রঙের ছেঁড়া স্টাইলের প্যান্ট পরে বড় বুট জুতো পরে নেয়। দুই পায়ের সাথে পিস্তল চেন কভার দিয়ে আটকে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চুলগুলো বড় স্পাইক করে স্টুডেন্ট চশমা পরে নেয়। টেবিলের উপর ভৌতিক মাস্কটা পেছনে গেঞ্জির নিচে আটকে নেয়। অন্যদিনের মতো রকস্টার লোকে সে বের হচ্ছে না। সাদা সিধে হাবাগোবা লোকের মতো সে আজ মিশনে যাচ্ছে। নিলয় দরজা থেকে বের হতে নেহা ওর হাত ধরে নিল। কি ব্যাপার রকস্টার, কোথায় যাচ্ছেন এভাবে? নিলয় অসময়ের বাইরে গেলে কারণ ছাড়া যায় না, আর কেন এবং কোথায় যাচ্ছে সেটা কাউকে বলে না। বাপরে, কি অ্যাটিটিউড! তুমি একটু তোমার বাবার ওপর নজর রেখো। ওকে জানা, তবে তাড়াতাড়ি ফিরবে। নিলয় কোনো উত্তর দেয়নি। বাসা থেকে বের হয়। নেহার গাড়িতে করে সে বের হয়। নিলয় পকেট থেকে ফোন নিয়ে ফোন করে আশরাফ, সাকিব, হাসান, শাওন আর সায়ানকে। নেহাদের বাড়ি থেকে বের হয়ে সে বড় বাজারে আসে। গাড়িটাকে স্পিডে টার্ন করতে কারো বাইকের সাথে কোন রকমের ধাক্কা লাগা থেকে বেঁচে যায় সে। নিলয়ের এসবের কোনো খেয়াল নেই, সে গাড়ি চালাতে ব্যস্ত। বাইকে থাকা ব্যক্তিটি উচ্চ স্বরে গালি দিতে যাবে, তখনই অবাক হয়ে চেয়ে থাকে, কারণ বাইক যে চালাচ্ছিল সে নিশি। নিশি বোকার মতো তাকায়। জানালা দিয়ে সে স্পষ্ট নিলয়কে দেখছে। উচ্চ স্বরে বলে আবির, কিন্তু আবির নাম ধরে নিলয় শুনতে পায় না। সে কোনো দিকে না তাকিয়ে গাড়ি চালাতে থাকে। নিশি নিলয়কে ফোন দেয়, কিন্তু রিসিভ হয় না। আচ্ছা, ওটা কি সত্যি আবির ছিল নাকি আমি ভুল দেখেছি? এভাবে হিরো লুক নিয়ে সে কোথায় যাচ্ছে? আবার গাড়ি চালিয়ে? শিওর আবির না ও, কিন্তু আবিরের মতোই তো মনে হলো। নিশি সব ভাবতে ভাবতে গাড়িটার পিছু নেয়, কিন্তু গাড়িটা অনেক দূরে চলে গেছে। নিশি তবুও অনুমান করে চলেছে সেদিকে। নিলয় ফোন হাতে নেয়। নিশির নাম্বার ভেসে আছে। ফোন কেটে দিয়ে শাওনকে কল দেয় ও। মিন্নুকে পেয়েছিস? ভাইয়া, শাহিন একটা গুদাম ঘরে আছে। আমার মনে হয় রেনুকে ওরা এখানে তুলে এনে সবাই মিলে ধর্ষণ করে। নিলয় ফোন কেটে দেয়। রাগের পরিমাণ আবার বেড়ে যায় ওর। গায়ের লোমগুলো দাঁড়িয়ে যেতে থাকে। গাড়ির স্পিড আবারও বাড়িয়ে দেয়। শাওনের বলা ঠিকানাতে নিলয় পৌঁছে অনেক দূরে গাড়িটা পার্ক করে। চারপাশে অনেক অন্ধকার।
কেবল দূরে একটি ছোট্ট গোদাম ঘরের সামনে 40 ওয়াটের বাল্ব কোনো রকমে চলছে। আবির পকেটে হাত গুজে তাড়াতাড়ি হেঁটে যায়। দরজার ভিতর থেকে আটকানো। দরজার কাছে যেতেই নিলয় শুনতে পায়। তোদের সাহস কি করে হয় আমাদের নামে কেস করিস? ওই তোর বোনকে আবার তুলে নিয়ে আসবো, তোকে মেরে এখানেই রেখে দেবো। তোর সাথে যে থাকে ওটাকে আগে মেরে রেখে দেবো। কত সাহস আমাদের নামে কেস করিস? কথাগুলো বলে শাহিন মিন্নুর পেটে জোরে লাথি দেয়। মিন্নু চিৎকার দিয়ে বলে ওঠে, আমারে ছাইরা দেন, আমি কিছু করি নাই। ভাইজান আমারে নিয়ে পুলিশের কাছে গেছিল, আমি তো ওর সাথে ছিলাম। আমারে ছাইরা দেন ভাইজান, আমারে বাঁচান। শাহিন আবারও গালি দিয়ে বলে। ওই রফিক, বেজন্ম কুত্তার বাচ্চাকে বেল খুলে পেটাতে থাক। রফিক কোমর থেকে বেল্ট খুলে কয়েক বাড়ি দেয়। মিন্নু চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তখনই শাহিন শুনতে পায় দরজায় টোকা মারার শব্দ। বেশ জোরেই শব্দটা আসছে। ওই রফিক, দেখ তো কোন হালার পদ আসলো রে অসমে। পরিচিত হইলে বিদায় কর, আর নাহলে ভেতরে নিয়ে শালাকে ধরে পিটাই। কাজের সময় ঝামেলা ভালো লাগে না। রফিক যে দরজা খোলে, দেখে বাইরে একজন দাঁড়িয়ে আছে। গোলগাল চেহারা, মুখটা মায়াবী, হাবা গোবা টাইপ, তবে স্টাইলে সেই লেভেলের বেশি। পা থেকে মাথা অব্দি রফিক তাকিয়ে দেখে। কে তুই? নিলয় হাসি হাসি মুখে কাচুমাচু হয়ে বলে, ভাইয়া, শাহিন ভাই আছে? কেন, তাকে কি দরকার? ভাইজান, আসলে আমি আপনাদের কাছে মাপ চাইতে এসেছি। মানে আপনারা যাকে খুঁজছেন আমি সেই ছেলে, মানে আবির। ও তুই এত মানে মানে করছিস কেন? দেখ তো, তোকে গোবে চারা লাগছে। তুই কেস করছিস আমাদের নামে, সাহসটা খুব বেশি। ওই কে আসছে রে? ভাই সেই মালটা আইছে, যেই শুনছে পোলাটাকে তুলে নিয়ে আসছে সেই চলে আসছে। কি জানি নাম কইলো। আবির ভাই, আমি আসছি। ভিতরে নিয়ে আয়। আর শোন, দরজায় তালা দিয়ে চাবিটা জানলা দিয়ে বাইরে ফেলে দে। রেনুর শরীর নিয়ে যেদিন খেলছিলাম, ওই দিন যে মিউজিকটা জোরে বাজছিল সেটা চালু করে দে। আজ বোঝাবো উপকার কাকে বলে। নিয়ে আয় সামনে। নিলয় চোখ বন্ধ করে। রেনুর কথা শুনতে অস্বাভাবিক মুখের রং পাল্টে যেতে থাকে। ডান হাত মুষ্টিবদ্ধ করে কয়েকবার নিজের দাবনাতে কিল দেয়। মনে মনে সে হাসে, তবে সেই হাসিতে কোনো শব্দ নেই। হাসিটা কেউ দেখবে না। নিলয় ধীর পায়ে ভিতরে এগিয়ে যায়। 5 জন ছোট্ট একটি ঘরে মিন্নুকে পিটাচ্ছিল। নিলয় কয়েক পা ভিতরে প্রবেশ করে। রফিক দরজা আটকে তালা দিয়ে চাবিটা জানালা দিয়ে ফেলে দেয়। মিন্নু নিলয়কে দেখে হামাগুড়ি দিয়ে ওর কাছে আসতে যাবে, তখনই শাহিন বসা থেকে উঠে ওর পিঠে এক পা দিয়ে দাঁড়িয়ে সিগারেট জ্বালায়। নিলয় চশমাটা খুলে গেঞ্জির কাপড়ে মুছে আবারও পরে নেয়। নিলয়ের দিকে তাকিয়ে সিগারেট জ্বালিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দিয়ে বলে, তুই তাহলে আবির? দেখতে তো মাশাআল্লাহ, মনে তো হয় না কখনো কারোর সাথে মারামারি করছিস। এত দেখতে হিরের মতো কেন তুই? রেনুর সাথে তোর কিসের সম্পর্ক? দেখ ভাই, আমার সাথে কেউ ঝামেলা করে না, জেনেও করে না, না জেনেও করে না। কারণ আমি মানুষটা ভালো না, প্রথমে বোঝাই, কিন্তু পরে না শুনলে খবর করে দিই। যেমন রেনুকে কইছিলাম চল অনেক টাকা দেবো, মেয়েটার শরীরে আগুন রে ভাই, আগুন আছে। এত মানুষের লগে শুইছে তবুও আগুন কমে না। তোর মতো সুন্দর দেখলেই মনটা চায় সারা রাত মধুর চাকে বসে থাকি। ভালোভাবে কইছিলাম, হেঁটি আইলো না, তাই মাথাটা গেল গরম হয়ে। নিজেকে আর সামলাইতে পারে নাই, তুইলা নিয়ে আসছি। সারা রাত এই 5 জন মিলে না রে, আরো একজন ছিল, বড় মানুষ সে, তোর জানা লাগবে না। তোর 6 জন মিলা সারা রাত রেনুর লগে কুতকুত খেলছিলাম, বুঝছস? তোরে দেখা তো মনে হয় না তুই সব বুঝবি। ইনোসেন্ট লোক মাইরি তোর। ও হ্যাঁ, যা বলছিলাম, মেয়েটা দেহ বেচা খাইতো। কি করবে যে আগুন শরীরে জমায় রাখছে, তাকে নিভান যায় একজনের লগে থাইকা। তো মেয়েটারা আবার বাসায় দিয়ে আইছিলাম, ঝামেলা নেবো না বইলা থানায় গিয়ে 30,000 টাকাও মাইরে আসছি। তবে ঝামেলাটা বাঁধলো। পুলিশ মামা রোজ একবার করে বাড়িতে আইসে বহুত ঝামেলা করে। হালার পথ পুলিশের লোক বইলা বেঁচে যায়, না হলে কবেই বাড়াকে তুইলা দিতাম উপরে। খোঁজ নিয়ে জানতে পারি থানায় গিয়ে তুই আর এই। কথাটা বলে মিন্নুকে চেপে ধরে জোরে শাহিন। আমাদের নামে কেস করছস, নামগুলো নিম্মু কইছে, আর সাহসটা দেখাইছিস তুই। কিন্তু এইটা ভাইবা উঠতে পারছি না, তোর কথা শুনে পুলিশ কেন আসবে আমাদের ধরতে। সে যাই হোক, তোকে দেখে আমার ভালো লাগছে। চুপচাপ একটা ছেলে, ললিপপ বয়ের মতো। যা, তোকে মাফ করে দিলাম। কেসটা তুলে নিবি এখন, যে এরপর শহরে যেন তোকে না দেখে। যা, সামনে থেকে যা। নিলয় একটু মুচকি হাসে। শাহিন ওর হাসির দিকে তাকিয়ে থাকে, আবার হাসি মুখে এগিয়ে যায় খালি চেয়ারের দিকে। তারপর চেয়ারে এক হাত দিয়ে টেনে নিয়ে শাহিনের সামনে গিয়ে বসে। পায়ের উপরে পা তুলে কয়েকবার ঘাড় নাড়াতে থাকে। শাহিন বলে, বাহ, তোর অ্যাটিটিউড সত্যিই ভালো লেগেছে।
তুই অনেক ইন্টারেস্টিং, দেখতে তো ললিপপের মতো, কিন্তু কেন জানি না তুই অনেক বুদ্ধিমান। তোর চোখ জঙ্গলের শেরের মতো, যে কিনা শিকার করতে ভালোবাসে। ওই তৈকের চেয়ার আন, একটু মামার সাথে কথা বলি বসে। শাহিন মিন্নুকে ছেড়ে দেয়। মিন্নু কোনো রকমে হামাগুড়ি দিয়ে নিলয়ের কাছে এসে বসে। শাহিনের পেছনে সবাই এসে দাঁড়ায়। মৃদু শব্দে মিউজিক বাজতে থাকে, ইংলিশ গান বাজছে। মিন্নু কাঁদতে কাঁদতে বলে, ভাইজান, ওরা আমার আপারে কি কি করছে সব আমাকে বলেছে। ওরা আমার আপার গায়ে হাত দিয়েছে, আমার আপারে গালি দিয়েছে, আপার কাপড়গুলো খুলে ওরা। তারপর নিশি ওর বাইকের আলোতে দেখে দূরে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। বাজারের কাছাকাছি গাড়িটা রাখা। নিশি গাড়ির সামনে এসে দাঁড়ায়। নীলয় যে গাড়িতে করে এসেছে এটা সেই গাড়ি। আশেপাশে তাকায় নিশি, কাউকে দেখতে পাচ্ছে না। গাড়ির দরজায় কয়েকবার টোকা দেয়, কাজগুলো ভিতর থেকে আটকানো, কেউ নেই গাড়ির কাছে। আবির নাকি অন্য কেউ? ওইটা আবির হতে পারে না, ও গাড়ি চালাতে পারে এটা আমি মানতেই পারছি না, কিন্তু আমার চোখে তো ভুল কিছু দেখেনি। আবির চালাচ্ছিল গাড়ি, আর চোখে ভুল অন্যরকম কিছু ছিল, কিন্তু সে কোথায়? নিশি খুঁজতে থাকে। আরেকজন কে ছিল? নীলার কথা শুনে শাহিন বসা থেকে উঠে দাঁড়ায়। আর একটি সিগারেট জ্বালিয়ে নীলার কাছাকাছি এসে মুখে ধোঁয়াগুলো ছুড়ে দেয়। রফিক এসে নীলার চোখ থেকে স্টুডেন্ট চশমা খুলে নেয়। দেখ, তোরে ভাই কইছে মারবে না, কেসটা ভালোভাবে তুলে নে। রফিক কথাটা শেষ করে চশমাটা শার্টের কাপড় দিয়ে মুছে নীলয়ের চোখে আবার পরিয়ে দেয়। নীলয় আবার বলে, আরেকজনের নাম কি ছিল? শাহিন কোমর থেকে ছুরি বের করে নীলয়ের গলার কাছে ধরে, তারপর গালি দিয়ে বলে, সালাব্বা, তোকে ভেবেছিলাম ছেড়ে দেবো, কিন্তু তুই তো দেখি একটা ভেজাল লোক। তোরে না মারে শান্তি হবে না তোর। বল। আরেকজনের নাম কি ছিল? ও ভাই, একে কি করবো রে? চেহারা দেখা তো মারতে ইচ্ছে হচ্ছে না, তুই বল কি করবো। আরেকজনের নাম কি ছিল? রফিক এসে নীলয়ের ডান হাতের কবজিতে হকি স্টিক দিয়ে জোরে বাড়ি দেয়। হকি স্টিক ভেঙে চলে যায় অন্যদিকে। রফিক হা হয়ে তাকিয়ে থাকে। নীলয় বসা থেকে উঠে দাঁড়ায়, রফিকের কাঁধে হাত রেখে বলে, আরেকজনের নাম কি ছিল? ওই তৌকির, মার শালাকে, বহুত পেঁচাল করছে। তৌকির নামে ছেলেটা এসে নীলয়ের পিঠে স্টিক দিয়ে বাড়ি দেয়। সে স্টিকও ভেঙে ছুটে যায় অন্যদিকে। নীলয় ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে আসে, চোখ থেকে চশমাটা খুলে ঠিক মতো রেখে দেয়। কয়েকবার গলা নাড়িয়ে টেবিলে রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে চালায়। মিন্নু হা হয়ে তাকিয়ে আছে নীলয়ের দিকে। নীলয় মিন্নুকে বলে, তুই গড়ের খুনাতে যে চোখ বন্ধ করে বসে থাক। কেন রে শালা? তোকে মারবো আর ও এটা দেখে ভয় পাবে? তোকে এখানেই কেটে রেখে দিব। রেনুর গায়ে কে প্রথম হাত দিয়েছিল? আবির, তুই শালা কথা শুনবি না? বল। আমাকে কিন্তু চিনিস না, তোকে বুঝিয়েছিলাম কিন্তু শুনলি না তো। তুই আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। মিন্নু, তুই কি জানিস তোর বোনের গায়ে কে প্রথম হাত দিয়েছিল? আমি হাত দিয়েছিলাম, ওর ওড়নাটা কেড়ে নিয়ে এই জানলা দিয়ে ফেলে দিয়েছিলাম, এরপর ওর বুকে হাত দিয়ে। তৌকির আর কিছু বলতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যে সবাই যেন স্তব্ধ হয়ে যায়। চারপাশ যেন নীরবতায় ভর করে। সবাই হয়তো দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ যেন সবার কপালে উঠে গেছে। রফিকের হাত কেঁপে হকি স্টিকটা নিচে পড়ে যায়। মিন্নু চোখ বন্ধ করে ফেলেছে। সে বুঝতে পারছে না কিসের হঠাৎ এত নীরবতা এই ছোট ঘরে জমা হয়েছে। তৌকির কথাটা বলার সাথে সাথে নীলয় পাশে দাঁড়িয়ে থাকা শাহিনের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তৌকিরের গলায় জোরে টান দিয়ে বসে। গলার মাঝখান দিয়ে যেন হা হয়ে যায়। রক্তগুলো ফিনকি দিয়ে বের হতে থাকে। তৌকির মাটিতে পড়ে যে শটান হয়ে নীরব হয়ে যায়। নীলয়ের সাথে সাথে পিছন থেকে মাস্ক বের করে মুখে পড়ে নেয়। মাস্কের ভিতর দিয়ে ঠোঁটে সিগারেট লাগানো আছে। একাধারে টেনে যাচ্ছে ও। মাস্ক পরতেই শাহিন বলে ওঠে, নিলয়। নীলয় শব্দ করে হেসে ওঠে। বিদঘুটে সেই হাসির শব্দ। ধীর পায়ে মিউজিক সিস্টেমের কাছে এগিয়ে যায়। তারপর ভলিউম বাড়িয়ে যখন ফিরবে দেখে রফিকের হাতে হকি স্টিক। রফিকের বাহুতে যে কয়েকবার ছুরির আঘাত করে। মিরাজ নামের ছেলেটা দৌড়ে দরজার কাছে যে দরজা খোলার চেষ্টা করে। রফিক যন্ত্রণায় চিৎকার দেয়। নীলয় আবার বলে, কে প্রথম রেনুর গায়ে হাত দিয়েছিল? আরেকজন যে ছিল সেই প্রথম হাত দেয়, সেই আগে সব করে, তারপর আমরা। কথাটা শোনার সাথে সাথে নীলয় রফিকের পেটে পরপর 7 বার ছুরি ঢোকায়। শাহিন, মিরাজ, জাহিদ ভয়ে চুপসে দাঁড়িয়ে যায়। নীলয় ছুরিটা ফেলে দেয় হাত থেকে, পা দিয়ে হকি স্টিক তুলে নেয় হাতে। আবারও বলে, বল, আরেকজনের নাম কি ছিল? জাহিদ কাঁদতে কাঁদতে দরজার কাছে যেয়ে বলে,
ভাই নাম বলা নিষেধ। নিলয় হকি স্টিক নিয়ে ওর দিকে এগিয়ে যাবে তখনই শাহিন কোমর থেকে পিস্তল বের করে বলে, চলো, তুই অনেক ঝামেলা করছিস, আমি জানি তুই কে। তোকে মাস্কে কে না চেনে, কিন্তু তুই আজ বেঁচে ফিরতে পারবি না। তোকে মেরে আমি হব দ্য কিং অফ রকস্টার। একটা বুলেটই তোর জন্য যথেষ্ট। নিলয় পা উঁচু করে চেন খুলে পিস্তল হাতে নিয়ে শাট করে গুলি করে জাহিদের বুকে। জাহিদ দরজার সাথে যে ধাক্কা খায়, নিলয় জোরে হাসতে থাকে। নিলয়কে মারতে হলে কোনো বনিতা, কোনো ভূমিকা নয়, দরবি আর মারবি, না হলে পরে কখনো সুযোগ পাবি না। আর একজনের নাম কি ছিল? বলবো না, তুই আমাদের মেরে ফেললেও না। তাহলে মরে যা। নিলয় আরো একটি গুলি চালায়। মিরাজও দেয়ালের সাথে যে ধাক্কা খায়। শাহিনের দিকে পিস্তল ধরতেই বলে ওঠে, সাজিদ, মেয়র সাজিদ। নিলয় অনেক আগেই গুলি চালিয়ে দিয়েছে। শাহিনের কপালে যে গুলিটা লাগে, নিলয় আরো কয়েকটা গুলি চালায় রাগ প্রকাশ করার জন্য। বলেছিলাম না আমার কাছে কোনো দ্বিতীয় সুযোগ নেই। পুরো ঘরটা নীরব হয়ে যায়। কেবল মিন্নু চোখ বন্ধ করে জোরে মিউজিক শুনতে পাচ্ছে। হঠাৎ মিউজিক অফ হয়ে যায়। মিন্নু ভাবছে এখনই সে আবিরের লাশ দেখতে পাবে। বুকটা ওর থক করে ওঠে। গলা দিয়ে কয়েকবার ঢোক গিলে ভয়ে ভয়ে সে চোখ মেলে তাকায়। দেখে 5 জন লোক, যারা ওর আপাকে অপদস্থ করেছিল, সবাই মরে পড়ে আছে। মিন্নু অবাক হয়। সে আরো সামনে তাকায়। টেবিলে একজন মাস্ক পরা লোক বসে আছে। মিন্নু বসা থেকে উঠে দাঁড়িয়ে নিলয়ের কাছে আসে। নিলয় তখনও মাস্ক পরে আছে। আপনি কে? আমার ভাইজান কই? নিলয় কিছু না বলে একটু শব্দ করে হাসে, তারপর আস্তে করে মুখ থেকে মাস্ক করে। মিন্নু অবাক হয়ে তাকায়। কল্পনাই করতে পারছে না সেটা দেখবে। তুমি মানে আপনি? আমি আবির নারী, আমি নিলয়, দেশের একজন টেররিস্ট। আমার আলাদা দুনিয়া আছে, সেই দুনিয়াতে আমি রকস্টার। সেটাই রকস্টারের দুনিয়া, যেখানে কোনো ভালোবাসা নেই, কোনো অনুভূতি নেই, কোনো মায়া নেই। আছে কেবল তোর সামনে পিছনে পড়ে থাকা লাশ আর রক্তের গন্ধ। মিন্নু হাঁটু ভাঁজ করে বসে মাথা নিচু করে নেয়। নিলয় অবাক হয়ে তাকিয়ে থাকে। গম্ভীর হয়ে বলে, কি এভাবে কেন তুই বসেছিস? আমি নেহা আপার থেকে রকস্টারের গল্প শুনছি। তাকে যারা দেখে তারা সবাই এইভাবেই বৈশা যায় মাথা নিচু করে, না হলে সে তাকে মাইরা ফেলে। আমিও বৈশা পড়ছি। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। টেবিল থেকে উঠে মিন্নুর হাত ধরে উপরে তোলে, তারপর গালে চড় দিয়ে বলে, তুই কেন বসবি? তোকে তো ভালোবাসি, তুই আমার ছোট ভাই, বুঝছিস না? ভালোবাসি তোকে। মিন্নু কাঁদতে কাঁদতে বলে, তুমি তো কইলা তোমার দুনিয়াতে কোনো ভালোবাসা নাই, কোনো মায়া নাই, তাইলে তো তুমি কেন কাঁদছো? তোমার চোখে পানি ভালো লাগছে না? তোমারে অনেক ভালোবাসি, তবে তোমারে আবির ভাইজান করে ডাকবো। ব্যথা পেয়েছিস, শর মেরেছি বলে? না গো ভাইজান, এইটা তো ভালোবাসা মারছো, আর ওরা তো মারে আমারে শেষ করার লাগা। তোর আপাকে যে বলবি আবির আর কখনো ফিরবে না তোদের শহরে। তোর আপাকে যারা কষ্ট দিয়েছিল, একজন বাদে সবাই শাস্তি পেয়েছে। চিন্তা করতে মানা করবি, যে বেঁচে আছে সেও শাস্তি পাবে। আর শোন, এই নে, এটা ধর, এটা ব্যাংকের চেক বই। তোর আপাকে বলিস আর যেন রাতের পরি না হতে, জীবনটাকে গুছিয়ে নিতে বলিস। তোকে দেওয়ার মতো ভালোবাসা আর এই 1 কোটি টাকার চেক আছে, ব্যাংকে গেলে সব দিয়ে দেবে। তোর বাবাকে বলিস আর যেন নেশা না করে। তোর মায়ের ভালো ডক্টর দেখাবি। আর হ্যাঁ, ভালো একটা ছেলে করবি, তোর বোনকে বিয়ে দিবি। যদি আর কখনো তোর বোনের দিকে কেউ চোখ তুলে তাকায়, তখন না তুই নীলের মতো হয়ে যাবি। শোন, ভালোবাসা একটা বিশাল ব্যাপার। তোর মাঝে তোর বোনের উপর ভালোবাসা বিশাল, যেটা নষ্ট হতে দিবি না। সুতরাং যেমনই হোস না কেন, সবসময় রুখে দাঁড়াবি রকস্টারের মতো। চল এখন। মিন্নুকে নিয়ে নিলয় বের হয়। দরজার তালায় 2টো গুলি করে তাকে কোলে নিয়ে বের হয়। মিন্নু শব্দ ছাড়া কাঁদছে, সে হাঁটতে পারছে না। নিলয় ওকে কোলে তুলে নেয়। নিলয়ের হাত থেকে রক্ত পড়ছে। রফিক ওর আহত হাতে স্টিক দিয়ে মেরেছিল, রক্তটা গড়িয়ে মাটিতে পড়ছে। মিন্নু নিলয়ের কোলে শুয়ে আছে। এমন শান্তিতে সে কোনোদিনও থাকেনি। মিন্নু গলা জড়িয়ে ধরে নেয়। নিলয় মিন্নুকে নিয়ে গাড়িতে যেয়ে বসে। কালো রঙের গাড়িটা চলে যায় তার গন্তব্যে। নিশি দেখে সে গাড়িটা আবারও অনেক গতিতে বেরিয়ে যাচ্ছে। নিশি দৌড়ে ওর বাইকের কাছে আসতে যাবে, তখনই খেয়াল করে এক ছোট বাড়ি থেকে আলো আসছে। দূর থেকে বোঝা যাচ্ছে কয়েকজন সেখানে পড়ে আছে। নিশি সেদিকে এগিয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে দেখে রুমের সব দিক 5 জন লোক সেখানে পড়ে আছে। কি নির্মম ভাবে কয়েকজনকে মারা হয়েছে। নিশি ভিতরে প্রবেশ করে। ফোন বের করে ক্যামেরা দিয়ে লাশগুলোর ছবি তুলে নেয়। ফ্লোরে পড়ে থাকা রক্ত মাখানো ছুরি দেখতে পায় ও। সব সিআইডি অফিসারদের ফোন দেয় নিশি। তারপর
তারপর হাতে সাদা হাত কভার পরে ছুরিটা হাতে এভিডেন্স ব্যাগে রেখে দেয়। একটা পিস্তল পড়ে আছে শাহিনের লাশের কাছে, সেটাও তুলে নেয় ও। কয়েকটি সিগারেটের অর্ধেক অংশ পড়ে থাকতে দেখে। নিশি সেসবও কালেক্ট করে নেয়। টেবিলের উপর কালো রঙের কিছু একটা পড়ে থাকতে দেখে ও। নিশি সেদিকে এগিয়ে যেতে যেতে ভাবতে থাকে, কে করেছে এসব? কোনো রকম ধস্তাধস্তি হয়নি তো এখানে? হ্যাঁ, নির্মম ভাবে মারা হয়েছে, কিন্তু কে করেছে? নিশি টেবিলের দিকে এগিয়ে যায়, চোখ ছানা বড়া করে চেয়ে থাকে, কারণ টেবিলে পড়ে আছে ওর পরিচিত একটি জিনিস, যেটাও বহুবার দেখেছে ছবিতে, আবার সামনে। মাস্ক, ভৌতিক মাস্ক, যেটা নীলের পরে কোন মিশনে যায়। তার মানে এগুলো সব নীলে করেছে, কিন্তু কি করে? সাজিদ তো আমাকে কিছুই বলেনি। নীলের মিশনে গেলে ওর বন্ধুকেও তো আগে বলবে, তাহলে সাজিদ কি জানে না? কিছুক্ষণ পর সমস্ত সিআইডি টিমের মেম্বার চলে আসে। সবকিছু কালেক্ট করে সেখান থেকে কোনো কিছুই বাদ দেয়নি ওরা। রুম থেকে বের হতে যাবে তখনই নিশি খেয়াল করে টাটকা একটি রক্ত বাইরের দিকে পড়তে পড়তে চলে গিয়েছে। নিশি সেই রক্ত বরাবর এগিয়ে যায়। বেশি দূরে যেতে হয়নি, রক্তের পরিসমাপ্তি সে পেয়ে গেছে। গাড়ির চাকার ছাপ পড়ে আছে যেখানে আবিদের গাড়ি রাখা ছিল। আচ্ছা, এখানে রক্তের ফোঁটা শেষ, কারণ গাড়িতে করে খুনি বা আহত কেউ চলে গেছে। আর আমি তো দেখেছিলাম গাড়িটা এখানেই রাখা ছিল, আর গাড়িতে ছিল আবির। তার মানে কি আবির কি আহত? নাকি নীলা আবিরকে মেরে এখান থেকে নিয়ে গেছে? নাকি আবির নীলা? ধুর, কি যাতে ভাবছি আমি। হ্যাঁ, আবির কেন নীলা হতে যাবে? আবির আর নীলা ভাবলে তো হাসি পায়। কোথায় সিংহ আর কোথায় বিড়াল? আবির কখনোই নীলা হতে পারে না। নিশি গাড়ির চাকার ছাপের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। তখন একজন অফিসার এসে বলে, মা, আমাদের কাজ শেষ। টেবিলের নিচে একটা চশমা পেয়েছি, মনে হচ্ছে এটা খুনেরই হবে। যত ছাপ ছিল রক্তের বা আঙ্গুলের, সবগুলোই কালেক্ট করেছে। নিশি চশমাটা হাতে নেয়। এভিডেন্স ব্যাগের ভিতরে চশমাটা রাখা। কেমন যেন নিশির চেনা চেনা মনে হচ্ছে চশমাটা, কিন্তু ঠিক মনে করতে পারছে না। আমি চলে যাচ্ছি, হয়তো এটাই শেষ দেখারে। ভালো থাকিস, আর তোর আভাকে দেখে রাখিস। মিন্নুকে হসপিটালে বেডে রেখে নীলয়ের কথাগুলো বলে। মিন্নুর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে আসে ও। মিন্নু কান্নার জন্য কিছুই বলতে পারছে না। অনেক কিছু বলার ছিল ও নীলয়কে জড়িয়ে ধরে, কিন্তু সে পারছে না। মার খাওয়ার কারণে সে ক্লান্ত। হসপিটাল থেকে বের হতে নীলয়ের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে সাজিদের কল। নিলয়, কোথায় তুই? তোর সাথে আমার অনেক কথা আছে, আমার সাথে দেখা করবি আজ রাতে। আমারও আছে, ঠিকানা বল। এ হুই না বাদ, তু মেরা শের হ্যাঁ মেরা ভাই। তোর প্রিয় জায়গা দেখা হবে, সেই বিলের ধারে। আচ্ছা। নীলয় গাড়িতে যেয়ে বসে, তখনই নেহার ফোন। নীলা, বাবাকে দেখলাম এখন বাড়ি থেকে বের হতে। তুমি ঠিক আছো? আছে। নীলয় নেহার ফোন কেটে দেয়। আবারও ফোন বেজে ওঠে। নিশির কল। নিশি অনেকক্ষণ থেকে কল করছে ওকে। আবির আমার সাথে এখনই দেখা করবে। না, আজ রাতে তোমার সাথে দেখা করবো, কিন্তু এখন না। বুঝতে পারছো না আবির, তোমাকে আমি নেহার গাড়িতে দেখলাম। তোমার গাড়ি যেখানে ছিল তার পাশে একটা বাড়িতে 5 জন খুন হয়েছে, আর সেখানে খুনির মাস্ক আর চশমা পাওয়া গেছে। সন্দেহটা অনেক গভীর আবির। নীলয় ফোন কাটে। এরপর কি জানি টাইপ করে ফোনটা জানালা দিয়ে বাইরে ছুড়ে দেয়। গাড়িটা জোরে স্টার্ট দিয়ে সে চলে আসে শফিক সাহেবের বাড়িতে। তারপর, তোমার হাতে কি হয়েছে? নীলার হাতে আবারও নতুন ব্যান্ডেজ দেখে নেহা প্রশ্নটি করলো। নীলার কোনো কথা বলল না, সোজা রুমে চলে আসে। পায়ে থাকা দুটো পিস্তলে ফুল গুলি লোড করে নেয় ও। গায়ে কালো কোট, মাস্ক ও আরো 2টি পিস্তল নিয়ে সে রেডি হয়। কোথায় যাচ্ছ? নেহা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমাকে চাও একজন হাজব্যান্ড, একজন জীবন সঙ্গী হিসাবে, কিন্তু সেটা মনে হয় এর জন্যে হবে না। জানি না আজ কি হবে, তবে তুমি ভালো থেকো। যদি বেঁচে ফিরি তবে দেখা হবে, আর যদি মরে। নেহা নীলার মুখটা চেপে ধরে, কিছুই বলতে দেয় না আর। নেহার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। নীলয় বলে, আমি জানি নেহা, তোমার বাবা আমাকে মারতে চায়। কখনো বুঝতেই পারিনি তিনি রকস্টার দুনিয়ার সবচেয়ে বড় ভিলেন। তিনি আমাকে তৈরি করেছেন, আবার তিনি আমাকে শেষ করে দিতে চান। প্রশ্নটা আমি ওনাকেই করব, কেন তিনি এমন করলেন? তিনি ঠিকই তো তোমাকে আমার হতে দিতে চেয়েছে, তাহলে কেন এমন করছেন? সবকিছু তো আমি দিতে চেয়েছিলাম, কিন্তু কেন করলেন তিনি? প্রশ্নগুলো আমি তার কাছেই করতে চাই। আর নিশ্চয়ই বুঝতে পারছো সে সময়টা কেমন কঠিন হতে যাচ্ছে।
জানো, সাজিদ মিন্নুর বোনকে দর্শন করে। আমি ভাবতেও পারছি না কেন এমন করলেও। আমি তো তাদের কাছে কখনো কিছু চাইনি। আমি তো সব সময় ওদেরকেই দিতে চেয়েছি সব। কেন সাজিদ এমন করলো? সাজিদ আমার আজ এখন ডেকেছে। আমার জীবন অনিশ্চিত, জানি না শেষ অবধি নিঃশ্বাস থাকবে কিনা। তবে তোমাকে নিয়ে ভাবনাতে অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম। জানো, নিশি হলো শহরের সিআইডি অফিসার, আর তাকে পাঠানো হয়েছিল নীলয়কে ধরার জন্য। জানো কে পাঠিয়েছিল? সাজিদ। আমি বড্ড বোকা, বুঝতেই পারিনি রক্সটার জগতে কেউ কখনো আপন হয় না। আসি। নিলয় বাইক নিয়ে বের হয়। চেনা রাস্তা পেরিয়ে আরো চেনা রাস্তার দিকে এগিয়ে যেতে থাকে। নিহা অনেকবার কল দেয় নিলয়কে, কিন্তু ফোন অফ দেখায়। নিলয় সে বিলের ধারে এসে বাইক থেকে নামে। কিছুটা দূরে সাজিদকে দাঁড়িয়ে থাকতে দেখে ও। নিলয় এগিয়ে যায়, সাজিদও এগিয়ে আসে। কি ব্যাপার, গ্যাংয়ের লোকেরা কই? কেন ডেকেছিস? তুই কারণ ছাড়া আমাকে ডাকিস না, বল কেন ডেকেছিস? ও হ্যাঁ বলবো, ওই সুরেশ দুটো চেয়ার এনে দে। কেন ডেকেছিস? সুরেশ নামের একজন ছেলে দূর থেকে দৌড়ে আসছে দুটো চেয়ার নিয়ে। নিলয় বুঝে গিয়েছে সাজিদ এখানে একা আসেনি, সবাই দূরেই আছে। চেয়ার রেখে সুরেশ চলে যায়। কেমন লাগছে তোর প্রিয় জায়গা জ্যোৎস্নাময় এই বর্ষা প্রকৃতির রাতে? তাকে দেখ, বিলের পানিতে আকাশের চাঁদ এসে পড়েছে। কেন ডেকেছিস আমায়? নিলয়, এত উত্তেজিত কেন তুই? কেন ডেকেছিস আমায়? নিলয় কোমর থেকে পিস্তল বের করে সাজিদের দিকে তাক করে ধরে। সাজিদ রহস্যময় হাসি দিয়ে নিলয়কে বলে, এসব কি করছিস? তুই ভালো করে জানিস আমি কেন ডেকেছি। কারণ তোর মতো বুদ্ধিমান আমাকে ঠিকই চিনে ফেলেছে, কিন্তু তুই একা আছিস আর পিছনে আমার সাথে অনেক লোক আছে। সো এটা রাখ। আচ্ছা স্যার, রেণুকে তো চিনিস, ওকে আমি দর্শন করতে চাইনি, কিন্তু কি করবো বল? সিংহকে ধরতে হলে তো তার বাচ্চাকে কেড়ে নিতে হবে, তাই না? তোর দুর্বল পয়েন্ট রেণুর পরিবার ছিল। সেদিন নেশা করেছিলাম, তাই এটা করতে হয়েছে। নিলয় চোখ বন্ধ করে জোরে একটি নিঃশ্বাস নেয়। সাজিদের দিকে গম্ভীর চোখে তাকায়। সাজিদ হেসে হেসে বলে, অর্ক, রাহাত আর সৌরভের কথা মনে আছে? ওরা তোকে এমনি এমনি মারতে চায়নি, প্ল্যানটা ছিল আমার। কিন্তু মাঝখানে বেচারা ফারহা এসে গিয়েছিল। মনে আছে ফারহা তোকে মরার আগে কি বলেছিল? থাক সেসব বাদ, চাইলে তোকে ওই দিনই আমি মারতে পারতাম, কিন্তু কি করবো বল? তোর সাথে থেকে তো মাইন্ড গেমটা ঠিক ভালো মতো শিখেছি রে। যদি সেদিন তোকে মারতাম তাহলে ক্লাইম্যাক্সটা থাকতে না। তোর সাথে খেলতে বেশ মজাই পাচ্ছিলাম, কিন্তু একসময় বেঁচে গেলি অর্কদের থেকে। তবে শালারা তোকে সব বলতে চেয়েছিল, তাই রাকিবের মাধ্যমে ওদেরকে তোর সামনে আনি, যাতে করে তুই ওদের মারতে পারিস। কি কেমন লাগছে আমার মাইন্ড গেম? অবশ্য সাজিদ জানতোই না রাহাত, অর্ক আর সৌরভ কোথায় থাকে। জানতাম আমি, নিশির ব্যাপারেও জানতাম আমি, তাই তো তোকে সব খবরগুলো আমি দিতাম। কিন্তু বোকার মতো তুই জানতেই চাস নাই খবরগুলো কোথা থেকে পাচ্ছি। নিলয় অবাক চোখে তাকায়। সাজিদের পিছনে শফিক সাহেব এসে দাঁড়িয়েছে। সুরেশ আবারও চেয়ার এনে দেয়। ঠান্ডা বাতাস বইছে ফিরফিরিয়ে। প্রকৃতি আজ বেশ মনোরম, কিন্তু মনোরম নেই মানুষের মন। সাজিদ, তোমার কাজের জন্যই আমার ছেলেকে হারাতে হলো। আমি ওকে নিজ হাতে মারতে চাই। রকস্টার হয়েছে না? হারামির বাচ্চাকে আজ আমি বোঝাবো আমি কি জিনিস। মোশাররফ শিহাবের বাবা বলে, আচ্ছা শোন নিলয়, তোকে কেন মারতে চাই? তোর জায়গাটা আমি নিতে চাই রে। তোর সাথে থেকে দেখছি আন্ডারওয়ার্ল্ড তোর কথা মতো চলে। সবাই তোকে দেখে মাথা নিচু করে নেয়, তোর নাম শুনে ভয়ে চুপসে যায়। সব জায়গাতে তোর আধিপত্য, সবখানে তোর কথা, তোর কাজের কথা। আমরা যে তোর সাথে থাকতাম এটা কেউই বলতো না। আমরা কিছু করলো তোর নামাজ তো, এই বিষয়টা আমাকে তিলে তিলে হিংস্র করে দেয় নিলয়। আমি না থাকতে পারছিলাম না, তোর জায়গাটা আমার দরকার ছিল, তাই ঠান্ডা মাথায় তোর মতো করে মাইন্ড গেম খেলতে চেয়েছিলাম। প্ল্যান করেছি অনেক আগে থেকে, শুধুমাত্র সময় আর সুযোগের অপেক্ষাতে ছিলাম। তুই থাকলে কখনো আমি রকস্টার দ্য কিং হতে পারবো না। তাই কি করব, তোকে সরাতে হবে রে। কথাটা বলে সাজিদ পিস্তল বের করে নিলয়ের দিকে গুলি ছোড়ে। নিলয় একটু সরে যায়, আর গুলিটা লাগে ওর হাতে। নিলয় পড়ে যায় মাটিতে। সাজিদ উচ্চ স্বরে হেসে দিয়ে বলে, তোর থেকে শিখেছি, তোকে মারতে হলে দ্বিতীয়বার সুযোগ নেই, তাই কোনো নোটিস ছাড়াই তোকে গুলিটা করতে হয়েছে। নিলয় মাটিতে লুটিয়ে পড়ে। কিছু সময় পর জোরে হেসে দেয়। তারপর নেহা ব্যালকনিতে বসে নিলয়ের ম্যাগাজিনগুলো উল্টে পাল্টে দেখছে। নেহা এখন নিলয়কে সত্যি মন থেকে ভালোবাসে। ব্যালকনিতে বসে সে ভাবছে,
এত ছেলে থাকতে কেন আমি তাকে ভালোবাসলাম? সে আমার কাজিন বলে নাকি অন্যরকম? আচ্ছা, নিলয় বলেছে আমার প্রতি সে কিছু অনুভব করে, তার মানে কি সে আমায় ভালোবাসে? নেহা অনেক কিছু ভাবছে নিলয়কে নিয়ে। হঠাৎ দেখে সে বাড়ির মেন গেটে সাদা রঙের একটি বড় মাইক্রো এসে থেমেছে। মাইক্রো থেকে অনেকেই নেমেছে। নেহা ফোনে টাইম দেখে নেয়, 2টার কাছাকাছি সময়। বাড়িতে নিলয় বা তার আব্বু কেউই নেই। তাহলে কার আসবে? দারোয়ান গেট খুলতেই সবাই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো। নেহা ব্যালকনি থেকে দৌড়ে মেন দরজার কাছে গিয়ে দাঁড়ায়। কলিং বেল বাজতে নেহা দরজা খোলে। নেহা হাবার মতো বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। নেহা তখনই বলে ওঠে, তুমি নিশি না? সিআইডি অফিসার নিশি। জানি। কিভাবে? আবির বলেছে। ইয়েস, আবিরকে খুঁজতে এসেছে। বাই দ্য ওয়ে, যে তোমাদের বাসায় আবির সাথে থাকে সে হলো নিলয়। আর বড় কথা, সে দ্য কিং অফ রকস্টার, মানে একজন টপ মাস্টার। তাকে ধরতে এসেছে। অনেক চালাকি করেছে ও আমার সাথে। মানে কি? কি বলছো এসব তুমি? মানে মানে হলো এটা, এই যে ওর চশমা, এই যে মাস্ক, এই যে ওর রক্তের স্যাম্পল আর হাতের ছাপের সব কাগজ, এখানে সবকিছু আবির, সরি নিলয়ের সাথে ম্যাচ করে। আবির তোমাদের বাসায় থাকে। দেখো, আবির যেই হোক না কেন ও বাসায় নেই। বাসায় নেই মানে কোথায় গিয়েছে তা তো জানি না, তবে সাজেদের সাথে দেখা করতে গিয়েছে। ওকে। নিলয় শোয়া থেকে উঠে দাঁড়ায়। মোশাররফকে গুলি করতে যাবে তখনই মাটিতে পড়ে থাকা ওর পিস্তল দিয়ে শাট করে একটা গুলি করে। মোশাররফের পেটে গুলি লাগে। মোশাররফ ছিটকে পড়ে সাজিদ আর শফিক সাহেবের সামনে। নিলয় আবার শফিক সাহেবকে গুলি করতে যাবে, তার আগে শফিক সাহেব বলে, 1 মিনিট নিলয়, এত তাড়া কিসের? মাইন্ড গেম মনে আছে তো? তুমি যেমন শত্রুদের মারতে একা এসে ওদের পরিবারের পিছনে লোক লাগিয়ে দাও, এটা তো তোমার মাইন্ড গেম। আমার কোনো পরিবার নেই। আছে আছে, সব আছে, দেখবে। মাঝে নিয়ে আয়। শফিক সাহেবের কথা মতো মাজেদ আরো 2জন ছেলে 2জন মহিলাকে ধরে নিয়ে আসতে থাকে। নিলয় বর্ষা থেকে দাঁড়িয়ে যায়, চোখ দুটো বড় করে ওর সামনে তাকায়। ওই 2জন মহিলা হলো নেহা আর নিলয়ের মা। নিলয় এবার ঠিকই বুঝতে পারে কেন শফিক সাহেব ওনাদের দেখে শুনে রেখেছিল। আর যে লোকগুলো ওই দিন ফলো করছিল তারা শফিক সাহেবেরই লোক। নিলয় রাগ হওয়াতে কয়েকবার গুলি করে। শফিক সাহেব উচ্চস্বরে হাসতে হাসতে বলে, কি কেমন ক্লাইম্যাক্স? পিকচার আবি বাকি হ্যাঁ মেরা বাচ্চা। দয়া করে তুমি আমার ছেলেকে মেরো না, এমন তুমি করতে পারো না। তুমি তো এমনিতেই জন্ম থেকে ওকে দেখোনি, তাহলে এখন কেন এমন করছো? এই চুপ বে। তোর ছেলে নিজেকে বড় রকস্টার ভাবে, কিন্তু না, তোর ছেলেকে কেন মারতে চাই জানিস? তোর জন্য। এ এক সময় ঠিকই আমার উপর অধিকার চালাবে। আমি চাই না এসব তোর মতো ফকিন্নি মেয়েকে কেবল ইউজ করা যায়, 2-1টা সন্তান জন্ম দেওয়া যায়। কোনো যোগ্যতা নেই আমার মতো কারো পাশে দাঁড়ানোর। আর তোর ছেলে কিনা আমার পরিচয় পাবে? তোকে আর তোর ছেলেকে এখানেই মারবো। নিলয়ের পুরো শরীর যেন কাঁপতে থাকে, কেমন যেন সে ফ্রিজ হয়ে যায়। কোনো প্রকার কথা সে মুখ দিয়ে বের করতে পারে না। নিলয় আজ তার মা বাবাকে খুঁজে পেয়েছে। শফিক সাহেব তার নিজের বাবা, আর সাজিদা বেগম হলো ওর নিজের মা। আর এই কারণে তাদের শফিক সাহেব মারতে চেয়েছে। শফিক সাহেব গিয়ে সাজিদার গাল চেপে ধরে অনেক জোরে। উনি চিৎকার দিতে না পারলেও গোঙানি দিয়ে ওঠে। নিলয় তখনও ঠায় দাঁড়িয়ে আছে। কিছু সময় পর সাজিদাকে ছেড়ে দিয়ে শফিক সাহেব বলে, তোর ছেলেকে বুদ্ধিমান ভাবতাম, কিন্তু তোর ছেলে একটা আস্ত গাধা। একা আসছে এখানে। নীলার অস্পষ্ট শব্দময় হাসি শুনে শফিক সাহেব আর সাজিদ অবাক হয়। শফিক সাহেব এসে হকি স্টিক দিয়ে নীলার পায়ে বাড়ি দেয়। নীলায় দাঁড়িয়ে থাকে। শফিক সাহেব মারতে থাকে তখনও। নীলা একসময় স্টিকটা হাত দিয়ে ধরে। শফিক সাহেব তা ভয়ে ছেড়ে দেয়। নীলায় আবার চেয়ারে যেয়ে বসে বলে, গ্যাং নিয়ে যে আসে সে লোজার, আর যে একা আসে সে হলো রকস্টার। রকস্টার কখনো গ্যাং নিয়ে চলে না, গ্যাং তাকে নিয়ে চলে। তুই আমার জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিলি, এটা হলো তোর প্রথম ভুল। আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলি, এটা তোর দ্বিতীয় ভুল। আমাকে ঠিকই ছোট থেকে বড় করে রকস্টার বানিয়েছিস, সব কিছু জেনেও এটা তোর আরও একটা ভুল। নিজেকে পরিচয় দিস নাই আমার কাছে, আমার মাকে সেটাও কখনো বলিস নি আমার কাছে। যেদিন ওই মহিলার সাথে দেখা করতে গিয়েছিলাম
সেদিন তোর লোক ছিল আমার পেছনে, এটা তো আরো একটা বল। আমাকে এতদিনে না মেনে রেখে দিয়েছিস আমাকে কষ্ট দিবি বলে। আমার মায়ের গায়ে তুই হাত দিয়েছিস, রকস্টার কোনোদিন তোকে মারবে এটা সে ভাবেনি, কিন্তু না, সময় আজ উল্টো। এটা তোর সর্বশেষ বল, আজ কেউ থাকবে না তোদেরকে আমার থেকে বাঁচাবে। দেখ নিলয়, বহুত ফ্যামিলি ড্রামা হয়েছে, তুই মরার জন্য রেডি হ। নিলয় কোনো কথা বলল না। কোমর থেকে আরো একটি পিস্তল নিয়ে সাজিদ কিছু বোঝার আগে নিলয় সাজিদের বুকে গুলি করে দেয়। সাজিদ শটান হয়ে মাটিতে পড়ে যায়। নিলয় একটু এগিয়ে আরো কয়েকটা গুলি করে সাজিদের বুকে। রাগে বলতে থাকে, দেখছিস না বড়রা কথা বলছে, শালা রকস্টার হবে না, রকস্টার কেবল নিলয় হয়, অন্য কেউ না। মিন্নু, তোর আবাকে বলিস তোর আবাকে যারা নির্যাতন করেছে কেউ আর বেঁচে নেই। শফিক সাহেব ভয় পেয়ে যায়, দৌড়ে সে সাজিদা বেগমের পিছনে এসে দাঁড়ায়। নিলয়কে কিছু বলার আগে তিনি পিস্তল দিয়ে নেহার মা মিমকে গুলি করে দেয়। নিলয় দৌড়ে এগিয়ে যাবে, তার আগে শফিক সাহেব হাওয়াতে গুলি করে। তোর মাকে এখানেই মেরে ফেলবো, আর এক পা এগিয়ে আসলেই। তোকে নিলয় কিছু বলতে পারে না। পায়ে এসে একটা গুলি লাগে ওর, ধপ করে নিচে পড়ে যায় নিলয়। পায়ের পিছন থেকে কেউ তাকে গুলি করেছে। নিলয় মাটিতে পড়ে যেতেই ওর মা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। নিলয় পিছনে তাকায়, দেখে কালো রঙের একটা গাড়ি ওর কাছে এসে থেমেছে। জানালাগুলো কাঁচ দিয়ে ঢাকা। নিলয় কোনো রকমে বসা থেকে উঠে দাঁড়ায়। একজন ব্যক্তি গাড়ি থেকে নামে, নিলয়ের মতো পোশাক পরা, লম্বা কোট, মুখে মাস্ক, লম্বা চুপি। নিলয় অবাক হয়। ব্যক্তিটি কোনো কথা না বলে গাড়ির পেছনে দিঘির কাছে যায়। দিঘির উপরে বসে সে সিগারেট জ্বালায়। নিলয়ের দিকে তাকিয়ে ধোঁয়াগুলো ছাড়তে থাকে লোকটি। নিলয় কোনো রকমে বসে থাকে। দিঘির উপর থেকে সে নেমে দিঘিটা খুলে দেয়। সেখান থেকে 4 জনের মৃত লাশ পরপর পিচ ঝোলা রাস্তায় পড়তে থাকে। নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে। আশরাফ, সাকিব, হাসান, সায়ান, ওই তোদেরকে কে ওই অবস্থা করেছে? নিলয় পাগলের মতো ছুটে যায় ওদের কাছে। 4 জনই মৃত অবস্থায় পড়ে আছে। সবার কপালে গুলি করা হয়েছে। গুলি এপাশ থেকে ওপাশে বেরিয়ে গেছে। খুব কাছ থেকে গুলি করা হয়েছে। নিলয় কোনো মতো দাঁড়িয়ে মাস্ক পরা লোকটার জামার কলার ধরে টেনে বলে, ওই শাওন কোথায়? কেন মারলি এদের? কে তুই? শাওন কোথায়? লোকটা নিলয়ের আঘাতপ্রাপ্ত কবজিতে জোরে খুশি মারে। তারপর শব্দ করে হাসি দিয়ে ধীর গতিতে মুখ থেকে মাস্কটা খুলে দেয় ও। নিলয় চোখ বড় করে তাকিয়ে আছে। মুখ দিয়ে আস্তে গলায় বলে, শাওন তুই? ইয়েস বস, আই এম শাওন, শফিকের আসল ছেলে। দিস ইজ ক্লাইম্যাক্স ইন হেয়ার। তোমাকে বাবা ছোট একটা গল্প শোনায় যে আমার মা কখনো কোনোদিন মা হতে পারবে না। সেদিন হসপিটালে আমিও হয়েছিলাম, সব ঠিকই ছিল। বাবা কেবল নেহাকে নিয়ে আসে বাড়িতে, আর তোমাকে মিথ্যা বানিয়ে গল্প শোনাই। এখন মনে হচ্ছে কি থেকে কি হলো। আসল কথা হলো আমি ওনার আসল সন্তান। ওনার ওয়াইফ যিনি আছেন তিনি আমার মা, কেবল তোমাকে এটা জানানো হয়নি। তোমার দলে আমাকে থাকতে দেয় আমার বাবার নিচে, কারণ তিনি তোমাকে রকস্টার করার পর মনে হয়েছিল তুমি একদিন না একদিন তাকে ছেড়ে চলে যাবে, আর তিনি তখন বাঘ থেকে শিয়াল হয়ে যাবে। তার জন্য আমিই থাকি ওনার পাশে সবসময়। ড্যাড, লেটস টু কিল, আই এম রকস্টার দ্য কিলার। শাওন কথাগুলো বলে একটা গুলি চালায়, আর গুলিটা যে লাগে নিলয়ের মায়ের বুকে। নিলয় জোরে চিৎকার দিয়ে ওঠে। মা? নিলয় প্রথমবার তার মাকে মা বলে ডেকেছে। সাজেদা বেগম মুচকি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। আর কোনো শব্দ হয় না। নিলয় দৌড়ে ওর মায়ের কাছে যায়। মাকে বুকে জড়িয়ে নিয়ে উচ্চ চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সাজেদা বেগম চোখ বন্ধ করে শান্তিতে ছেলের কোলে ঘুমিয়ে পড়ে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। মাটিতে থাকা পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকা সবাইকে গুলি করে। শফিক সাহেবের দিকে ফিরে গুলি চালাতে যাবে, তখনই আবার একটি পিছন থেকে কে যেন নিলয়ের হাতে গুলি করে। নিলয়ের পেছনে তাকায়, দেখে কয়েকজন অফিসার সহ নিশি এগিয়ে আসছে, আর নিশি নিলয়ের হাতে গুলি করেছে। মিস্টার নিলয়, প্লিজ থেমে যাও। নিলয়ের মুখ থেকে মাস্ক খোলে। নিশি নিলয়ের দিকে অপলক তাকিয়ে আছে, শব্দ করে বলে ওঠে, আবি। নিলয় মাস্কটা ছুঁড়ে ফেলে দেয়। অফিসাররা সবার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। নিলয় বলে, আবির? আবির নই, আমি কিলার, রকস্টার দ্য কিলার। নিলয় আমি। এমন করে বলো না আবি, আমি ভাবতেই পারিনি তুমি নিলয় ছিলে। বাইরে থেকে দেখে কাউকে চেনার চেষ্টা না করাই ভালো। আমাকে আমার কাজ করতে দাও নিশি। ওদের দুজনকে আমি এখানেই মারতে চাই। দেখো আবি, যা হয়েছে ভুলে যাও, আমরা ওদের শাস্তি দেব। আমাকে আমার কাজ করতে দাও, না হলে না হলে কি? কিছু করতে পারবে না। নিলয়কে তুমি চেনো না।
কথাটা বলে নিলয় এক পা ভাঁজ করে বসে পায়ের জুতোর কভার থেকে পিস্তল বের করে অফিসারদের গুলি করতে যাবে। তার আগে নিলয় সহ সবাই দেখে সব সিআইডি অফিসারদেরকে কে যেন পিছন থেকে সাইলেন্সার লাগিয়ে গুলি করছে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের মধ্যে সবাই যেন মাটিতে পড়ে গেল। নিশির পায়ে গুলি করে সে, কিন্তু কে হবে? নিশি পায়ের যন্ত্রণা নিয়ে মাটিতে বসে যায়। সবাই পেছনের দিকে তাকিয়ে আছে। অন্ধকার হতে কে যেন হাতে গান নিয়ে বের হচ্ছে। কালো মাস্ক, লম্বা টুপি সহ কালো কোট, কালো প্যান্টের সাথে হাই কনভার্স জুতো। নিলয় অবাক হয়, নিলয় তাকে চেনে না। কে? নিলয়ের কোনো প্রশ্নের উত্তর সে দেয় না। এদিকে শাওন মাটি থেকে পিস্তল তুলে নিলয়কে গুলি করবে, তখনই সে অচেনা আগন্তুক শাওনকে গুলি করে মেরে দেয়। নিলয় বোকার মতো তাকিয়ে থাকে সেদিকে। নিলয়ের চোখে মুখে বিস্ময়কর ভাব। কি কি তুমি? বাবা নিলয়, আমাকে মাফ করে দে, আমি অনেক পাপ করেছি, আমাকে মাফ করে দে প্লিজ। শফিক সাহেব নিলয়ের দিকে এগিয়ে আসে। নিলয় শব্দ করে হাসে। তোমাকে মাফ করব? আমার মাকে আমার সামনে মেরে দিয়েছিস, তোকে আমি। নিলয় গুলি করতে যাবে, তখনই নিলয়ের হাত ধরে টান দেয় পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুকটি। নিলয় কিছু বলতে যাবে তার আগেই সে শফিক সাহেবের কপালে গুলি করে। শফিক সাহেব ছিটকে পড়ে দূরে। সে থামেনি, সে পরপর গুলি চালিয়ে চলেছে যতক্ষণ না গুলি শেষ হয়। এরপর হাতে থাকা পিস্তলগুলো নিশির সামনে এনে ফেলে দেয়। নিলয়ের হাত থেকে পিস্তল কেড়ে নিশির সামনে রেখে দেয়। নিশির কোমর থেকে হাতকড়া খুলে নিশির দুই হাতে পরিয়ে বাইকের কাছে যায়। বাইক চালিয়ে নিলয়ের পাশে এসে থামে। নিলয় হাবার মতো কেবল তাকিয়ে আছে। এরকম কিছু হবে নিলয় কখনো কল্পনাও করেনি, কিন্তু কে ও? নিলয়ের অবাক চাহনি খেয়াল করে বাইকে বসে থাকা আগন্তুক ব্যক্তিটি আস্তে আস্তে মুখ থেকে মাস্ক খুলে। নিলয় সত্যি অবাক হয়, মুখ দিয়ে বলে ওঠে, নেহা তুমি? Yes, I am the king of Rockstar Queen, Rockstar's সঙ্গী। আর নিশি শোনো, ভালোবাসা আদায় করে নিতে হয়। তোমার জন্য অপেক্ষায় আছে হয়তো কোনো অফিসার, আর আমার জন্য আছে রকস্টার। ভালো থেকো নিশি, আমরা চলে যাচ্ছি শহর ছেড়ে অনেক দূর, যেখানে থাকবে না কোনো কোলাহল, থাকবে না কোনো বিশ্বাস ভাঙার মন্ত্র, থাকবে কেবল আমাদের ভালোবাসা। এই যে মিস্টার নিলয় দা রকস্টার, নিশির দিকে না তাকিয়ে থেকে বাইকে উঠুন। নিলয় ভেবা চেকা খেয়ে বাইকের পিছনে বসে পড়ে। নেহা বাইক স্টার্ট দেয়। ওরা দুজন চলে যাচ্ছে অজানার খোঁজে। নিশি হাতে হাত করা পড়া মাটিতে শুয়ে ওদের দিকে চেয়ে আছে। নিলয় কাচুমাচু হয়ে বসে থাকতে দেখে নেহা একটু ব্রেক করে। নিলয় নেহাকে ধপ করে জড়িয়ে ধরে। নেহা মুচকি হাসতে থাকে। নিলয় বলে, তুমি এসব কি করে? মানে তুমি গানও চালাতে পারো? মানে কিভাবে? থাক না, কিছু রহস্য অজানায় থাক। সবকিছু জেনে কি হবে? একটু রহস্য না থাকলে কি ভালো লাগে? কিছু বিষয় অজানাতে থাকা ভালো। আমাকে জড়িয়ে ধরে বসেন মিস্টার রকস্টার। নিলয় আর কি নেহাকে জড়িয়ে ধরে বসে থাকে। রাতের আধারে রাস্তা পেরিয়ে ওরা দুজন চলেছে বহুদূর। জানি না তারা থামবে কোথায়, হয়তো কাছে বা দূরের অজানায়।